সামনে বসা লোকটিকে দেখে ঈশার চোখ বেরিয়ে আসার উপক্রম হল, কারণ সামনে বসা লোকটি আর কেউ নয়, তার ইউনিভার্সিটির প্রফেসর। শুধু তাই নয়, আজ যে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে তাদের মধ্যে পাত্র সে নিজেই। ঘটনা শুধু এইটুকু হলেও ঈশা ব্যাপারটা হজম করে নিত, কিন্তু ঘটনা শুধু এইটুকুতে থেমে নেই। অস্বস্তিতে ঈশার হাত পা কাঁপছে। এই তো গতকালের ঘটনা। ঈশার দিন শুরু হয়েছিল ইউনিভার্সিটির একজন প্রফেসরের গায়ে চা ছুঁড়ে মেরে। চিবুক শক্ত করে রক্ত চোখে আরহান সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে। তার সাদা শার্টে চায়ের দাগ স্পষ্ট। ছেলেমেয়েরা প্রায় হেসেই ফেলছিল, কিন্তু আরহানের গলায় ঝুলে থাকা আইডি কার্ড দেখে সবাই থমকে গেল। এ তো সেই নতুন প্রফেসর যার জন্য আজ এত আয়োজন। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কি হবে এখন? পরিস্থিতি বুঝে উঠতে ঈশার 1 সেকেন্ডও লাগল না। লোকটার আইডি কার্ডের লাল কালো ফিতা দেখে তার চোখ প্রায় কপালে উঠে এলো। আরহানের চোখে মুখে রাগ স্পষ্ট। তার অগ্নিমূর্তি দেখে ঈশার গলা শুকিয়ে গেল। কিছু বলার আগে আরহান হনহনিয়ে ভিসির রুমের দিকে রওনা দিল। ঈশা কোনো উপায় না দেখে তার পেছনে দৌড়ে যেতে লাগল। স্যার, স্যার বলে দেখেও কোনো প্রতিক্রিয়া নেই। আরহান নির্লিপ্তভাবে হেঁটে যাচ্ছেন। ভিসির দরজার সামনেই পৌঁছে ঈশা 2 হাত মেলে আরহানের সামনে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার প্লিজ, একবার আমার কথা শুনুন। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। এটা এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আম রিয়েলি সরি। আরহানের চোখে মুখে নির্লিপ্ত ভাব। সে যে ভীষণ ন্যাগে আছে তা বোঝাই যাচ্ছে। গেট আউট ফ্রম মাই সাইট। আরহানের ভারী কণ্ঠে ঈশার শরীর কেঁপে উঠল। বাইরে হইচই শুনে ভিসি আমিনুল সাহেব বেরিয়ে এলেন। দরজা খুলেই দেখলেন ঈশা তার অফিসের সামনে দাঁড়িয়ে, আর সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রফেসর আরহান আহমেদ। আরহানের চোখে মুখে রাগ যেমন স্পষ্ট, তেমন শার্টে চায়ের দাগও স্পষ্ট। এমন দৃশ্য দেখে আমিনুল সাহেব হতভম্ব। আমার দরজার সামনে এভাবে দাঁড়িয়ে আছে কেন, ইউ স্টুপিড? চশমা ঠিক করতে করতে বলে উঠলেন তিনি। ঝাড়ি খেয়ে ঈশা মুখ কালো করে একপাশে সরে দাঁড়াল। আজ কার মুখ দেখে উঠেছিল কে জানে। এত লোক থাকতে এই বদ্রাগীর লোকটার গায়েই তা চা পড়তে হল। চেহারাটা কি করে রেখেছে দেখো, মনে হচ্ছে যেন তাকে কাঁচা চিবিয়ে খাবে। ভিসি সাহেব আরহানকে তার অফিসে নিয়ে গেলেন। ঈশা অসহায়ভাবে অফিসের বাইরে একপাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একজন এসে জানালো ঈশাকে ভেতরে ডাকা হয়েছে। মামা হলেও আমিনুল সাহেব আজ তাকে ছাড় দেবেন না। ঈশা ভেতরে ঢুকে বারবার ক্ষমা চাইল, নিজের ভুল স্বীকার করল। কিন্তু আরহানের চোখে মুখে কোনো পরিবর্তন নেই। বোঝাই যাচ্ছে এ বিষয়ে ঈশার ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই। আমিনুল সাহেবও দ্বিধায় পড়ে গেলেন। এই মেয়েটা আবার তাকে বিপদে ফেলে দিল। প্রায় 1 ঘণ্টা ঝাড়ি খেয়ে ঈশা চুপ করে দাঁড়িয়ে রইল। এই ধরনের গাফিলিতি বা অসভ্যতা এই ক্যাম্পাসে সহ্য করা হবে না, বললেন আমিনুল সাহেব। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। তবে তোমাকে ক্ষমা করা না করার বিষয় সেটা স্যারের ব্যক্তিগত ব্যাপার। আরহান উঠে দাঁড়াল। অহেতুক তার সময় নষ্ট হচ্ছে। আমিনুল সাহেবের ঈশার প্রতি পক্ষপাতিত্ব তার মোটেও পছন্দ হয়নি। আমিনুল সাহেবকে বিদায় জানিয়ে সে বেরিয়ে গেল। ঈশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে থপ করে চেয়ালে বসে পড়ল। তুমি আর কত স্টুপিডিটি করবে বলো তো? আমার মান সম্মান কিছুই থাকল না। যখন আরহান জানবে তুমিই আমার ভাগ্নি, তখন আমি তাকে কি জবাব দিব? আমি কি করব? লোকটা হঠাৎ আমার সামনে চলে আসলো। আমি না বুঝার আগেই তো সব গেল। তারপর এতবার ক্ষমা চাইলাম, লোকটা একবার আমার দিকে তাকিয়েও দেখল না। এমন বজ্রাগী লোক আমি জীবনে দেখিনি। এবার দেখে নাও, ক্যাম্পাসের সবার সামনে তুমি একজন প্রফেসরের গায়ে চা ছুঁড়ে মেরেছ। তুমি কি মনে করো এটা কোনো ছোটখাটো ভুল? তার যে অপমান হয়েছে তার প্রতিশোধ সে নিতেই পারে। আবার সে জয়েন করেছে তোমারই ডিপার্টমেন্টে। উফ, আমি কি করব এখন? আবার গিয়ে ক্ষমা চাইব? ঈশা দিশেহারা হয়ে বলল। চেষ্টা করো, ক্ষমা করে দিলে তোমারই ভালো। এই কথা শুনে ঈশা উঠে দাঁড়াল। আচ্ছা, লোকটাকে খুঁজে দেখি বলেই ঈশা অফিস থেকে বেরিয়ে গেল। বেরিয়েই দেখল ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কথাই বলে না, দিনটা খারাপভাবে শুরু হলে পুরোটাই খারাপ যায়, এই অবস্থা। দূর থেকে আরহানকে দেখতে পেয়ে ঈশা দৌড়ে গেল। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। আরহান সবেমাত্র গাড়ির দরজা খুলেছে, তখনই ঈশা দৌড়ে সেখানে উপস্থিত। বৃষ্টিতে ভেজা কোনো পুরুষ মানুষকে দেখে এই প্রথম ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে। আরহানের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ঈশা এক পলক তাকিয়ে আছে। আরহান এই মেয়ের সাহস দেখে সত্যিই অবাক। সে গাড়ির দরজা বন্ধ করে 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে ঈশার দিকে তাকাল। ঈশা কিছু বলার আগে আরহান বলল, কি সমস্যা তোমার? এইখানে কি? আর আমিনুল ইসলাম তোমার কি হয়? আরহানের ভারী কণ্ঠে
ঈশা হাঁ করে তাকিয়ে রইল। লোকটা হঠাৎই প্রশ্ন করছে কেন? এখন সে কি বলবে? হ্যাঁ নাকি না, নাকি এড়িয়ে যাবে? এই ঝুমবৃষ্টির মাঝে দাঁড়িয়ে একটা সুদর্শন পুরুষের কাছ থেকে কিনা তাকে ঝাড়ি শুনতে হবে? অবশ্য লোকটা সুদর্শন হলে কি হবে, আসলে তো বদরাগী। ঈশা ছি বলবে ভেবে ঠিক করার আগে আরহান বলল, আমিনুল সাহেব কি কারণে তোমাকে ছাড় দিয়েছেন আমার তা জানা নেই, তবে আমি তোমাকে ছাড় দিচ্ছি না, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। বলেই আরহান এক হাত দিয়ে নিজের ভেজা চুলগুলো পেছনে নিল। মানে? ঈশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। লোকটা কি তাকে হুমকি দিচ্ছে? ঈশার মেজাজ বিগড়ে গেল। ছাড় দিবে না মানে? কতবার ক্ষমা চাইল সে, অথচ এই আয়রনম্যানের মন গলা নাম নেই। এদিকে বৃষ্টিতে ভিজে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু দেমাগ দেখো এই লোকটার। ঈশা রেগে গিয়ে শাসিয়ে বলল, আপনি এইভাবে কোনো স্টুডেন্টকে বলতে পারেন না। আমি মানছি ভুল করেছি, তার জন্য আমি যথেষ্ট ক্ষমা চেয়েছি, কিন্তু আপনি কি করছেন? এত বড় হয়েও নাকের ডকায় রাগ নিয়ে বসে আছেন। বলতে বলতে ঈশা ঠোঁট চেপে মুখ বন্ধ করে ফেলল। এটা কি বলে ফেলল সে? লাস্টের কথাটা কি বলা ঠিক হয়েছে? আরহানের কপালে ভাঁজ পড়ল। না মানে আমি বলতে চাইছি যে ভুল তো মানুষই করে। ঈশা কথা শেষ না করতেই আরহান এক ধাপ এগিয়ে আসলো। ঈশা চোখ বড় বড় করে তাকালো। তারপর আরহান ঝুঁকে এসে ঈশার গলায় ঝোলা আইডি কার্ডটা হাতে নিতেই ঈশা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ঈশার নাম না পড়ে আরহান ঈশার একাডেমিক রোলটা পড়ল ১১১। আরহানের মুখে নিজের রোল শুনতেই ঈশার বুকের ভিতরটা ধুক করে উঠল। আরহান আইডি কার্ড থেকে চোখ তুলে ঈশার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, ভুল আর বেয়াদবির মধ্যে একটা পাতলা সীমারেখা আছে। ভুল করলে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বেয়াদবির ক্ষমা হয় না। বলে ঈশার আইডি কার্ডটা হাত থেকে ছেড়ে দিয়ে আরহান নিজের গাড়িতে উঠে পড়ল। ঝুমবৃষ্টিতে ঈশা অবাক হয়ে চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে রইল। ঠিক তার পরের দিন, মানে আজকে ঈশার বাসায় পাত্রপক্ষ হাজির, আর পাত্র স্বয়ং আরহান আহমেদ, ঈশার ইউনিভার্সিটির প্রফেসর। ঈশার বড় খালা আমিনা বেগম আরহানের ঈশার দিকে নির্বিকার দৃষ্টি থাকা খেয়াল করে বললেন, ওদের দুজনকে একটু একা কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। বিয়ের ব্যাপার যেহেতু, একে অপরকে জেনে নেওয়া ভালো। ঈশার চোখ বড় বড় করে নিজের খালার দিকে তাকালো। বিয়ে কি ঠিক হয়ে গেছে? না না, এই বদরাগী লোককে এসে জীবনও বিয়ে করবে না। ঈশার মাথা ঘুরাচ্ছে। এ কি বিপদ! ঈশার সামনে তাকাতেই দেখল আরহান চোয়াল ছক্ত করে তার দিকেই তাকিয়ে আছে। এই বদরাগী লোকটার সাথে তার বিয়ে ভেবেই ঈশার দম বন্ধ হয়ে এলো। সাথে সাথে ঈশা চোখ উল্টে তার খালার কাঁধে অজ্ঞান হয়ে পড়ল। রূপকথের শহর সূচনা পর্ব। লেখিকা নবনী নীলা। চলবে? রূপকথার শহর পর্ব ২। লেখিকা নবনী নীলা। দেখুন, আমাকে দেখতে এসেছেন না? চুপচাপ যা দেখার দেখে বিদে হন। ঈশা এগিয়ে এসে আরহানকে শাসিয়ে বলল, ওকে, তাহলে শাড়ি খুলো, যা দেখার দেখে নিচ্ছি। বলেই আরহান দেয়াল থেকে পিঠ সরিয়ে এগিয়ে আসল। ঈশা চোখ বড় বড় করে তাকাল। সে কি ভুল কিছু শুনেছে? ঈশার নিঃশ্বাসে অস্থিরতা বাড়ছে। কি বললেন? ঈশা এক ধাপ পিছিয়ে গিয়ে বলল, ভয় পেয়েছ নাকি? পিছিয়ে যাচ্ছ দেখছি। আরহান ঈশার কাছে এগিয়ে আস্তে আস্তে বলল। ঈশা শাড়ির আঁচলটা শক্ত করে ধরে থাকল। ভয় পেও না, আমি এইখানে তোমাকে শাড়ি ছাড়া দেখতে আসিনি। আর যদি জানতাম যাকে দেখতে যাচ্ছি সে তুমি, তবে কোনোদিনই আসতাম না। আরহান একদম ঈশার কানের কাছে ঠোঁট এনে বলল। ঈশাকে আরেকটু বিভ্রান্ত করার চেষ্টা তার। ঈশার শরীর শিউরে উঠল। ঈশা আরহানের দিকে তাকাতেই আরহান সরে আসল। আরহানের ঠোঁটের কোনায় হাসি, যা অস্পষ্ট, তবে একটু ভালোভাবে খেয়াল করলে ঠিক বোঝা যায়। বাই দ্য ওয়ে, তুমি অজ্ঞান হবার যে নাটকটা করেছ, কি ভেবেছ কেউ বুঝতে পারেনি? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? একটু আগে ঈশা যে অজ্ঞান হবার নাটক করেছে সেটা আর কেউ না বুঝলেও এই ধূর্ত লোকটা ঠিকই বুঝতে পেরেছে। সারা জীবন যেখানে নিজের বাড়ির মানুষকে বোকা বানিয়ে এসেছে সেইখানে কিনা এই লোকটা। ঈশার রাগে শরীর জ্বালা করছে। হ্যাঁ, মনে করি। ঈশা দাঁতে দাঁত চিপে বলল। তাই তো দেখছি। কি যেন বলে? ও হ্যাঁ, মনে পড়েছে। পাগলের সুখ মনে মনে। আরহান একটু তাচ্ছিল্যের সাথে বলল, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এটা ক্যাম্পাস না যে আপনি আমাকে যা বলবেন তা আমি সব চুপচাপ শুনব। ঈশার আগে ফুসফুসে বলল, আচ্ছা তাই বুঝি। কি করবে তুমি? আমিও দেখতে চাই আর কি কি ট্যালেন্ট আছে তোমার। বলতে বলতে আরহান প্যান্টের পকেটে হাত ভরে দেওয়ালে হেলান দিয়ে তাকাল। এমন সময়
ঈশার মামা আমিনুল সাহেব ছাদে উঠলেন। আমিনুল সাহেবকে দেখে আরহান ভ্রু কুঁচকে তাকাল। উনি এই বাড়িতে। আমিনুল সাহেব সবটা জেনেই ওপরে এসেছেন আরহানের সাথে কথা বলতে। কি কাকতালীয় ব্যাপার দেখেছ, এইখানে তোমার সাথে দেখা হবে ভাবতেই পারিনি, আমিনুল সাহেব বললেন। আরহান পকেট থেকে হাত বের করে বলল, আমিও ভাবতে পারিনি, বলেই সে ঈশার দিকে তাকাল। ঈশা আর চোখে একবার আরহানের দিকে তাকিয়ে হনহনিয়ে ছাদ থেকে নেমে গেল। আমিনুল সাহেব ঈশার হনহনিয়ে বেরিয়ে যাওয়া দেখে বলল, তোমাকে তো বলা হয়নি, ঈশা আমার একমাত্র ভাগ্নি, আমাদের পরিবারে ও একটাই মেয়ে সন্তান। আরহান চুপ করে রইল। আমিনুল সাহেবের গতকাল ঈশাকে পানিশমেন্ট না দেওয়ার কারণটা এখন তার কাছে পরিষ্কার। দেখেছ তোমার ছেলের কাণ্ড, এইভাবে কোনো কিছু না বলে কেউ চলে আসে, সে খুব বড় মাপের লোক হয়ে গেছে। এত অহংকার কিসের তোমার ছেলের? ফারুক আহমেদ ড্রয়িং রুমে ঢুকেই চাচামিচি শুরু করলেন খালেদা বেগমের সাথে। তোমার ছেলের এইসব স্বভাব আমার পছন্দ না। নিজেকে কি ভাবে সে? রাগে ফুসফুসে বলতে লাগলেন তিনি। খালেদা বেগম ভ্রু কুচকে বসে আছে। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, ছেলে তো স্বভাব পেয়েছে তোমার। তুমি যেমন গোমরমুখ, তোমার ছেলেও তেমন গোমরমুখ। ফারুক সাহেব কিছু বলতে যাবেন, এই সময় সেখানে উপস্থিত হারুন সাহেব বললেন, হয়েছে ভাই, থামেন তো আপনারা, এইসব বাদ দেন। মেয়ে আপনাদের কেমন লাগলো? আমার আবার ওই বাড়িতে খবর দিতে হইবে। হারুন হলেন দুই পক্ষের মধ্যস্থতাকারী। মেয়ে অভদ্র, আরহান বলল। ওহ, আর তুমি খুব ভদ্র, তোমার ভদ্রতার নমুনা তো দেখলাম আজকে, ফারুক সাহেব ধমকের সুরে বললেন। কি? আমাকে অভদ্র বলেছে? ঈশা হনহনিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। হারুন সাহেব পান চিবোতে চিবোতে ব্যঙ্গ করে বললেন, হাঁ বলেছে, তুমি নাকি ছেলের গায়ে চা ফিকা মারছ। ঈশা চুক পিটপিট করে একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দৌড়ে নিজের দাদির রুমে গিয়ে দরজা আটকে দিল। আফিয়া খাতুন রাতের রুটি বানাচ্ছিলেন। হাতে থাকা বেলুন নিয়ে চোখে রাগিয়ে এগিয়ে এসে বললেন, কি করেছে ও? ছেলের গায়ে চা ছুঁড়ে মেরেছে। ছেলে তো তাই বলল। কোথায় সেই বাঁদরটা? নিজের দাদির রুমে গিয়ে লুকিয়েছে না? আজকে ওর ভাই আসুক, ভাইয়ের আদরে একদম বাঁদর হয়েছে। ঈশার দাদি জেবুন্নেসা বেগম বয়স ৬৫ বছর, কিন্তু তাকে দেখে সেটা বোঝা যায় না। তার কথাবার্তা এখনও ঠনঠনে। ঈশা গিয়ে নিজের দাদির কোলে মাথা রাখল। আচ্ছা তুমি বলো, আমি ইচ্ছে করে কেন একজনের গায়ে চা ফেলব? কেউ বুঝতেই চাইছে না ব্যাপারটা। গাল ফুলিয়ে ঈশা বলল, কার গায়ে চা ফেলছুস? কার আবার আজকে যেই হনুমানটা দেখতে এসেছিল তার গায়ে। হনুমান বলছিস কেন? ছেলে তো আমার পছন্দ হয়েছে, যেমন লম্বা তেমন সুন্দর চেহারা, এমন নাচ জামাই তো চাই। ঈশা আর চোখে নিজের দাদির দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, তাই নাকি? তো তুমি বিয়ে করে ফেলো, এতই যখিন পছন্দ হয়েছে। তারপর আবার বলল, অসভ্য লোকটা আমাকে কি বলেছে জানো? কি বলেছে? জেবুন্নেসা বেগম ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করেন। ঈশা নিজের ঠোঁট কামড়ে বলল, বলেছে শাড়ি খুলতে, সে নাকি দেখবে, কি রকম অসভ্য একবার ভেবে দেখো। হো 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 ঈশা হতে উঠলাম। ঈশা অবাক হয়ে তার দাদির হাসি দেখছে। এই বুড়ি, হাসছ কেন? বিয়ের পর তো এমনিতেই দেখাতে হবে, সেই জন্যে আগেই দেখতে চেয়েছে, বলেই আবার হো হো হয়ে হেসে উঠল। ইস, বিয়ে করছে কে ওই বদরাগীকে? শুধু কি বদরাগী, অসভ্য একটা, নির্লজ্জ, বেহায়া, বলেই দাদির পেটে আস্তে করে একটা গুতা দিতেই দুজনেই হেসে ফেলল। চলবে। রূপকথার শহর পর্ব ৩। লেখিকা নবনী নীলা। ঈশা নিচের ঠোঁট কামড়ে বলল, বলেছে শাড়ি খুলতে, সে নাকি দেখবে, কিরকম অসভ্য ভেবে দেখো। জেবুন্নেসা হো হো হেসে উঠলেন। ঈশা অবাক হয়ে তার দাদির হাসি দেখছে। এই বুড়ি, হাসছ কেন? বিয়ের পর তো এমনিতেই দেখাতে হবে, সেই জন্যে আগেই দেখতে চেয়েছে, বলেই আবার হো হো করে হেসে উঠলেন তিনি। ইস, বিয়ে করছে কি ওই বদরাগীকে? শুধু কি বদরাগী, অসভ্য একটা, বলেই দাদির পেটে আস্তে করে একটা গুতা দিতেই দুজনেই হেসে ফেলল। পরের দিন আরহান ক্লাসে উপস্থিত হল। নেভি ব্লু শার্ট আর গ্রে কালারের প্যান্টে তাকে দারুণ লাগছে। বদরাগী হলে কি হবে, আর বাকি সব দিকে যেন লোকটা যেন পারফেক্ট। ঈশা আবারও হা করে তাকিয়ে আছে। মেয়ে মানুষ সুন্দর হলে মানা যায়, কিন্তু ছেলে মানুষ কেন এত সুন্দর হবে? ঈশা কয়েকবার চোখের পলক ফেলে অন্যদিকে তাকাল। বাহ, ক্লাসের সব মেয়ের তাহলে এক অবস্থা। ঈশা ভ্রুকুচকে আবার আরহানের দিকে তাকাল। আরহান প্রজেক্টরে ক্লাস করাতে ব্যস্ত। ঈশার পাশে থেকে নাইমা ফিসফিস করে বলল, উফ, স্যারটা কি হ্যান্ডসাম দেখ, লোকটাকে একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে। ঈশা আর চোখে নাইমার দিকে তাকিয়ে বলল, চুপ।
শুনেছি তুই নাকি ওনার গায়ে চা ছুঁড়ে মেরেছিস? বলেই নাইমা একটা বাঁকা হাসি দিল। চুপ করবি তুই? ঈশা কড়া চোখে তাকালো নাইমার দিকে। তাকাতেই নাইমা মুখে হাত দিয়ে হাসতে লাগল। তখনই আরহান তার হাতে থাকা মার্কার দিয়ে পয়েন্ট করে বলল, রোল 111। নিজের রোল কর্ণপাত হতেই ঈশার বুকটা ধুক করে উঠল। ঈশা দাঁড়িয়ে পড়ল। আরহান সিঁড়ি বেয়ে তার বেঞ্চের সামনে এসে ঈশার দিকে তাকালো। এই মেয়েটা যেখানে যায় সেখানে সমস্যা করে। সামনের বেঞ্চে বসা মেয়েগুলো পিছনে ঘুরে আরহানকে দেখছে। আরহান বুকের কাছে হাত গুজে প্রশ্ন করল, কি নিয়ে কথা হচ্ছিল? ঈশা চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। সে একটিবারের জন্য আরহানের দিকে তাকাচ্ছে না। ঈশা প্রতিউত্তরে কিছু না বলায় আরহান ভ্রুকুচকে বলল, গেট আউট অফ মাই ক্লাস। I will not tolerate any kind of disturbance. Anyone who wants to talk instead of learning, leave now. বলতে বলতে আরহান নিজের ডেস্কের সামনে চলে গেল। ঈশা বিরক্তি নিয়ে আরহানের চলে যাওয়া দেখছে। কথা কি সে একা বলেছে? পাশের যে ডাইনি লোকটাকে খেতে চাইল তাকে তো কিছুই বলল না। ঈশাও নিজের ব্যাগ নিয়ে আরহানের সামনে দিয়ে হনহনিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আরহান ভ্রু কুচকে ঈশার চলে যাওয়া দেখল। তারপর মনে মনে বলল, স্টুপিড। এরপর থেকে কোনো এক কারণে প্রতিদিনই আরহান ঈশাকে ক্লাস চলাকালীন রুম থেকে বের করে দিচ্ছে। স্যার মানুষ দেখে ঈশা কিছু বলতেও পারছে না। দাঁতে দাঁত চিপে রাগে গজগজ করতে সে বেরিয়ে যায়। লোকটা এক একদিন এক এক অজুহাত দিয়ে সমানে তাকে ক্লাস থেকে বহিষ্কার করছে। আজকেও তাই হলো। ঈশা ক্লাস থেকে বেরিয়ে যেতেই আমিনুল সাহেবের সামনে পড়ে গেল। আমিনুল সাহেব রাউন্ডে বেরিয়েছিল। ঈশাকে বের হতে যেতে দেখে তিনি চোখ গরম করে বললেন, ক্লাস না করে কোথায় যাচ্ছ? জলদি ক্লাসে যাও। ঈশা অভিযোগ করার আগে আরহান ব্যাপারটা খেয়াল করে সাথে সাথে ঈশাকে ডাকল, 111। ঈশা দাঁতে দাঁত চিপে আরহানের দিকে তাকালো। 111 কি? তার কি কোনো নাম নেই? সারাদিন শুধু 111 111। কি যে করতে মন চাইছে এই লোকটাকে? ভিতরে আসো। ঈশা ভিতরে এসে গাল ফুলিয়ে তাকিয়ে রইল। আরহান একদম তার সামনে থাকা টেবিলের দিকে ইশারা করল। ঈশা বুঝতে না পেরে পাল্টা ইশারা করে বলল, কি? এখানে বসো। আরহান ধমক দিতে ঈশা চুপ করে সামনের বেঞ্চে বসে পড়ল। একদম টিচারের মুখের সামনে হয় এই বেঞ্চে সাধারণত কোনো স্টুডেন্ট বসে না। ঈশার মনে হচ্ছে আরহানকে 3x জুম করে তার মুখের সামনে ধরে রেখেছে। ঈশা বাইরে তাকিয়ে দেখল আমিনুল সাহেবও নেই। ঈশা নিজের ফাঁকা খাতার দিকে তাকিয়ে আছে। এই বেহত লোকটা তার সামনে দাঁড়িয়ে থাকলে সে লিখবেটা কি? ঈশা আরচুকে একবার আরহানের দিকে তাকালো। আরহানের দৃষ্টি তার দিকে স্থির। কি ব্যাপার? এটা না আমি গতকাল সলভ করে দিলাম? গতকাল তো খুব আপনি আমাকে ক্লাস করতে দিয়েছিলেন। ঈশার দাঁতে দাঁত চিপে আস্তে করে বলল। আরহানের কপালের ভাঁজ দূর হয়ে গেল। সে ভাঙবে কিন্তু মোচকাবে না। এটা তো বেসিক প্রবলেম। এটা সলভ করতে পারছো না? তুমি কি চা ছুঁড়ে মারা অজ্ঞান হওয়ার নাটক ছাড়া কিছুই পারো না? বলতে বলতে আরহান ঝুঁকে এসে ঈশার হাত থেকে কলম নিয়ে নিতেই ঈশা ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে। চা না, আরও অনেক কিছু ছুঁড়ে মারতে পারি। ঈশা বিড়বিড় করল। শাট আপ। আরহানের ধমকে ঈশা আর চোখে তাকালো। ঈশা প্রতিউত্তরে কিছু বলল না। আরহান ঈশার খাতার প্রবলেম সলভ করতে দিতে বলল, এখন থেকে আমার ক্লাস করতে চাইলে এই বেঞ্চে বসবে, আমার ঠিক সামনে। আর যদি আমি তোমাকে পিছনে বসতে দেখি তাহলে? আরহান বলে শেষ না করতে ঈশা অনমনে বলে উঠল, গেট আউট। আরহান ঈশার দিকে তাকিয়ে বলল, এক্স্যাক্টলি। বলেই আরহান উঠে দাঁড়ালো। ক্লাস শেষে ঈশা বেরিয়ে যাবে এমন সময় নাইমা তার সামনে এসে দাঁড়ালো। ঈশা বিরক্ত হয়ে তাকালো। আবার কি চাই এ মেয়েটা? টান দিয়ে ঈশার হাত থেকে কলমটা নিয়ে যেতে যেতে বলল, এটা আমি নিয়ে গেলাম। ঈশা হা করে তাকিয়ে আছে। এটা কি হলো? আশ্চর্য। একপাশ থেকে নেহা বলল, কলমটা কেন নিয়ে গেল বুঝেছিস? ঈশা নাসূচক মাথা নাড়ল। কলম নিয়ে যাওয়ার কারণটা ঈশা পরের দিন ঠিকই বুঝল। আরহান ঈশাকে যে বেঞ্চে বসতে পড়েছিল নাইমা আগে এসে সেই জায়গা দখল করে বসে আছে। স্কুল কলেজের মেয়েরা এমন করলে মানা যায়, কিন্তু ভার্সিটিতে মনে হয় ডাইনিটা নির্লজ্জ লোকটার প্রেমে পড়েছে। ঈশা কোনো কথা না বলে পিছনে গিয়ে বসে। প্রতিদিনের মতো আরহান ক্লাসে এলো। ঢুকে তার নজরে পড়ল সামনের বেঞ্চে বসা মেয়েটির দিকে। আরহান ভ্রু কুচকে বলল, রোল 111 আসেনি? ক্লাসের সবার সাথে সাথে আরহানও নিজে একটু অবাক হলো, মেয়েটির খোঁজ কেন নিচ্ছে সে। ঈশা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। এখন আবার আমাকে বের করে দেয়? এই লোকটা দেখছি তার জীবনটা নরক বনিয়ে ছাড়বে। ঈশা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তোমাকে কোথায় বসতে বলেছি? হয় সামনে এসে বসো, নয়তো আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আরহানের স্পষ্ট কথা। ঈশা বিরক্তি নিয়ে সামনে আসতেই নাইমার চোখে মুখে স্পষ্ট হিংসার ছাপ। এ কি বিপদ! ঈশা মুখ কালো করে নাইমার পাশে বসতেই আরহান তার হাতে থাকা মার্কার নিয়ে ঈশার হাত মাথায় আলতো করে বাড়ি দিয়ে বলল, পিছনে গিয়েছিলে কেন? ঈশা চোখ কড়মড় করে দাঁতে দাঁত চিপে আরহানের দিকে তাকালো। তারপর আর চোখে নাইমার দিকে এক পলক দেখল। ক্লাসের সবাই আরহানের ঈশার এমন খুনসুটি দেখে অবাক। কি ব্যাপার? এই মেয়েই তো স্যারের গায়ে চা ফেলেছিল, আর সেই মেয়েকে না স্যার তার সামনে ডেকে বসাচ্ছে?
অনেকে অনেক আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। ক্লাস শেষে ঈশা আরহানের পিছন পিছন ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে আরহান নিজের ফোন হাতে থমকে দাঁড়াতেই ঈশা বেগ হালিয়ে আরহানের পিঠের সাথে ধাক্কা খেল। বুঝতে পেরে মুহূর্তে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাবে। এমন সময় আরহান ধাক্কা খেয়ে পিছনে ফিরে বিস্ময় নিয়ে বলল, ওয়েট, 111। ঈশা নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে পিছন ঘুরে আরহানের দিকে তাকালো। তারপর একটা ঢোক গিলে হাসার চেষ্টা করতেই আরহান কঠিন দৃষ্টিতে তাকালো। আসলে আমি বলার আগেই হঠাৎ এক চিৎকার ভেসে উঠল সবার কানে। ঈশা চোখ বড় বড় করে তাকালো। পিছনে ফিরে তাকাতে দেখতে পেল 5 তলার বারান্দায় ছেলে মেয়েদের ভিড়। আরহান দৌড়ে সেখানে উপস্থিত হয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল। ঈশাও তার পিছু পিছু যেতে দেখল তাদের ভার্সিটির গেটের সামনে গুলিবিদ্ধ একটা মৃতদেহ। ঈশার শরীর কাঁপতে লাগল। আরহানের দৃষ্টি সেই মৃতদেহের দিকে স্থির। এইভাবে মারার স্টাইলটা শুধু একজনেরই হতে পারে। ভিকটিমের মাথার পিছন থেকে রক্ত ঝরছে। আরহান নিশ্চিত এটা কায়ানের লোকেরাই করেছে। মাথার ঠিক পিছনে গুলি করা, ব্রেনস্টেমের একদম কাছাকাছি, যাতে করে শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট বন্ধ মুহূর্তে টার্গেটের মৃত্যু হয়। এটাই ওর স্টাইল, এক নিমিষে সব শেষ করে ফেলা। আরহান তাহলে ঠিক ধরেছে, কায়ান এই শহরেই আছে। আরহান ঈশার দিকে তাকালেই দেখল সে কাঁপছে। আরহান ঈশার একদম সামনে এসে দাঁড়িয়ে মৃতদেহ থেকে তার দৃষ্টিপথ আড়াল করে ফেলল। ঈশার হুঁশ ফিরল যখন আরহান তার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, সবাইকে না বলেছি ক্লাসে যেতে, তুমি এখানে কি করছো? বলে শেষ না করতে ঈশা অজ্ঞান হয়ে পড়ে যেতে আরহান হাত বাড়িয়ে ঈশাকে ধরে তার কাছে আনল। তারপর ঈশার মাথা নিজের কাঁধে রেখে ঈশার গালে হাত দিয়ে তাকে ডেকে তুলতে চেষ্টা করল, কিন্তু না, মেয়েটা আজ অভিনয় করছে না। সত্যি সে অজ্ঞান হয়ে আরহানের বাহুতে লুটিয়ে পড়েছে। আরহান এই প্রথম ঈশাকে ভালো করে খেয়াল করল। এত নাজুক মানুষও হয় যে কিনা একটা মৃত্যু দেখে সহ্য করতে পারে না। আরহানের কাছে তো মৃত্যু জীবনেরই একটা অংশ। আরহান ঈশাকে নিজের বাহুতে ধরে এদিক ওদিক তাকালো। সব ফ্লোর একদম খালি। সবাই মৃত মানুষটাকে দেখতে নিচে ভিড় জমিয়েছে। আরহান কিছু না ভেবে ঈশাকে কোলে তুলে নিল। চলবে। রূপকথা শহর, পর্ব 4। লেখিকা নবনী নীলা। ঈশার জ্ঞান ফিরল অজ্ঞাত একটি কক্ষে। ঈশা আস্তে করে উঠে বসল সোফা থেকে। ঈশার মাথায় প্রচুর যন্ত্রণা করছে। সে এইখানে আসলো কিভাবে? এটা কোথায়? ঈশা আস্তে করে উঠে দাঁড়াল। মনে হচ্ছে সে কারোর অফিস রুমে আছে। ঈশার অস্থিরতা বাড়ার আগেই আরহান কফির মগ হাতে তার অফিস রুমে ঢুকল। ঈশা হতবাক হয়ে জিজ্ঞেস করল, এটা আপনার রুম? আপনি আমাকে এইখানে এনেছেন কেন? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আরহানের খাপছাড়া ব্যবহারে ঈশার রাগ লাগে। আরহানের ফোন বাজতেই ঈশা বেরিয়ে যেতে চাইল, কিন্তু আরহান ঈশাকে থামিয়ে বলল, ওয়েট, কোথায় যাচ্ছ? আপনার তাতে কি? আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। আমার অনেক কিছু। আরহান কফির মগটা টেবিলে রেখে বলল। মানে? আমিনুল সাহেবের অর্ডার, তুমি এই রুম থেকে বের হতে পারবে না যতক্ষণ না সে ফিরছে। এইসবের মানে কি? আরহান ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে কল রিসিভ করতে রুমের বাইরে গেল। রুদ্র কল করেছে। রুদ্র হল আরহানের অ্যাসিস্ট্যান্ট, যে আরহানের হয়ে কাজ করছে। লোকটাকে কেন মেরেছে জানতে পারলে? আরহান সতর্কতার সাথে জিজ্ঞেস করল। স্যার, যেই লোকটাকে গুলি করা হয়েছে তার বায়োডাটা আমি আপনাকে পাঠিয়েছি। লোকটার নাম আবুল খন্দকার। সিসিটিভি ফুটেজে লোকটাকে খালের পাশ দিয়ে দৌড়ে আসতে দেখা যায়। তার পিছনে 2টি বাইক দেখা যায়। বাইকের নাম্বার আমি সংগ্রহের চেষ্টা করছি, তবে তাদের পোশাকে ছিল ব্ল্যাক লেদার জ্যাকেট, মুখে কালো হেলমেট আর হাতে কালো গ্লাভস। তাহলে আমাদের সন্দেহ ঠিক? একদম ঠিক স্যার। কায়ানের জন্য যারা কাজ করে ওদের সাথে গুলি করার স্টাইল থেকে শুরু করে ওর লোকেদের ড্রেস আপ, বাইক সব মিলে যাচ্ছে। আমার ধারণা আবুল খন্দকার এমন কিছু সাক্ষী হয়েছিলেন যেটা কায়ানের জন্য হুমকি হতে পারত, তাই সরিয়ে দিয়েছে। যদি তাই হবে তাহলে ইউনিভার্সিটির সামনে কেন লাশ ফেলল? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কায়ান কারণ ছাড়া কিছু করে না। কিন্তু আমি বুঝতে পারছি না, কায়ান যে এখানেই আছে সেটার প্রমাণ এত স্পষ্ট কেন? যেন সে ইচ্ছে করেই এইসব রেখে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো চায়। ও এই শহরে আছে সেটা আমরা গত 4 মাস ধরে জানি, কিন্তু কোথায় আছে? উই হ্যাভ নো ক্লু। দিস ইজ হাউ হি প্লেজ। বাকিটা বলে শেষ করার আগেই আরহান পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকাল। ঈশার রুম থেকে প্রায় বের হয়েই যাচ্ছিল, কিন্তু আরহানের সাথে চোখে চোখ পড়তেই ঈশা দৌড়ে পালানোর আগেই আরহান শক্ত করে ঈশার কবজি ধরে নিজের কাছে নিয়ে আসে।
আরহানের চোখে মুখে রাগ স্পষ্ট। হোয়াট দ্য হেল ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? কোথায় যাচ্ছ? আরহানের অগ্নিকণ্ঠে ঈশা একটা ঢোক গিলে তাকাল। আরহান চোখ বন্ধ করে নিজের রাগ কমিয়ে ঈশার দিকে তাকাতেই দেখল ঈশার হাত সে রাগের মাথায় এমন শক্ত করে ধরেছে যে ঈশার হাতের কাচের চুড়ি কয়টা ঝনঝনিয়ে নিচে পড়ে গেছে। আরহান ঈশার হাত ছেড়ে দিল। তারপর শান্ত ও নির্লিপ্ত কণ্ঠে বলল, ভিতরে যাও, আমিনুল সাহেব এসে তোমাকে নিয়ে যাবে। ঈশা রাগে অভিমানে অফিস রুমের ভিতরে চলে গেল। এমন কড়া মেজাজ সে আজ পর্যন্ত দেখেনি। লোকটার মনটা কি পাথরের তৈরি? কিভাবে ধরল হাতটা একদম লাল করে ফেলেছে। আরহান কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে আসলো। ঈশা চোখ মুখ কালো করে গাল ফুলিয়ে সোফায় বসে আছে। আরহান ঈশার হাতের কবজির দিকে তাকালো। কেটে যায়নি, তবে লাল হয়ে আরহানের হাতের আঙ্গুলের ছাপ বসে আছে। একটু পর আরহান এক বাটি বরফ এনে ঈশার সামনে রাখতেই ঈশা সম্পূর্ণ বিষয়টি অগ্রাহ্য করে অন্যদিকে তাকালো। আরহান কষ্ট করে নিজের আওয়াজটা একটু নরম করে বলল, হাতটা এখানে ভিজিয়ে রাখো। ঈশা আবারও ইগনোর করায় আরহান চুপ করে তার পাশে বসল। তারপর ঈশার হাত ধরতেই ঈশা চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করতে লাগল। আরহানের ধৈর্যের সীমারেখা পৌঁছতেই বলল, কখনো আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আমি এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আমাকে রাগিয়ে দিলে তার ফল কি হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বলতে বলতেই আরহান ঈশার হাত নিয়ে বরফ পানিতে ধরে রাখল। এরপর থেকে কোনো কথা যেন আমাকে দ্বিতীয়বার রিপিট করতে না হয়। ঈশা হতভম্ব হয়ে আরহানের বকা শুনছে। কি আশ্চর্য! তার চুড়ি ভেঙে তাকে ব্যথা দিয়ে আবার লোকটা তাকেই বকা দিচ্ছে। লোকটার মাঝে অনুশোচনা বলতে কিছুই নেই। কি বললাম বুঝতে পেরেছ? ঈশা ভ্রু তীরে তাকালো, তারপর বলল, না, আপনার বাক্যের কোথাও আমি সরি শব্দটি পাইনি, তাই আপনি কি বলেছেন কিছুই বুঝিনি। আমি তোমাকে কেন সরি বলবো? দোষটা তোমার ছিল। কি? আমার দোষ ছিল? আচ্ছা, আমার চুড়ি তো আমি নিজেই ভেঙেছি, তাই না? আর আমার হাত আমি নিজেই চাপ দিয়ে লাল করে ফেলছি। শাট আপ! তুমি পালাতে গিয়েছিলে, সে কারণে এই সব হয়েছে। ইউ আর রেসপন্সিবল ফর দিস। এখানেও আমার দোষ, তাই না? আপনি তো দুধে দোয়া তুলসী পাতা, তাই না? আরহান ঈশার হাত ছেড়ে উঠে দাঁড়াল। ঈশা সঙ্গে সঙ্গে বরফ পানি থেকে হাত তুলতেই দেখল হাতের লালচে ভাব দূর হয়ে গেছে অনেকটা। আরহান কিছু বলার আগেই আমিনুল সাহেব এসে হাজির। তিনি এসে ঈশাকে নিজের সাথে নিয়ে গেলেন। গাড়িতে উঠতেই ঈশা প্রশ্ন করল, আমাকে আরহান স্যারের অফিসে থাকতে বলেছ কেন? তুমি অজ্ঞান হয়ে যাওয়ায় আমার চিন্তা দ্বিগুণ হয়েছে। তোমার বাসায় কিছু জানায়নি। তোমার ভাই তো তাহলে ভার্সিটিতে এসে হইচই শুরু করত। আরেকটা ম্যাডামও ছিল তোমার কাছে। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি চলে যান। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পুলিশ স্টেশনে। এত বড় ঘটনা আমি না গিয়ে থাকি কি করে? আবার শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গায় এমন পাশবিক আচরণ তো মেনে নেওয়া যায় না। কিছু জানতে পারলে? না, তারা মুখ খোলেনি, বলেছে তদন্ত চলছে। ব্যাস এটুকুই? লোকটাকে কেন মেরেছে কিছু জানতে পারোনি? আমিনুল সাহেব হতাশ গলায় বললেন, না, কিন্তু মনে হলো কি যেন লুকিয়ে যাচ্ছে। আবার ফিরবার সময় একটা নামের চর্চা শুনলাম। কি নাম? কায়ান। যতবার এই নাম চর্চায় এসেছে মানে ভয়ানক কিছু আছে সামনে। কি নাম বললে? কায়ান? কে সে? মাফিয়া, অন্য সবার চাইতে আলাদা। পুরো আন্ডারওয়ার্ল্ডে বেশিরভাগ সে নিজেই কন্ট্রোল করে। যতক্ষণ না তুমি তার কোনো ক্ষতি করছো, সে তোমাকে কিছু করবে না। কিন্তু যদি তুমি ওর ক্ষতি করার চিন্তাও করো, সে তোমাকে শেষ করে দিবে। চলবে। রূপকথার শহর, পর্ব ৫। লেখিকা নবনী নীলা। ঈশাকে আমিনুল সাহেব তার বাড়ির গেটের সামনে নামিয়ে দিলেন। কায়ান নামের লোকটার প্রতি ঈশার এক আগ্রহ কাজ করছে। লোকটা যদি এত ভয়ানক হয়, তাহলে এর আগে সে এই নামটি শুনেনি কেন? ঈশা নিজের বাড়িতে ঢুকতেই তার বড় ভাই ডেকে পাঠালেন। ঈশার বড় ভাই আবির, ঈশার থেকে ৮ বছরের বড়। ঈশা ভাইয়ের রুমে যেতেই দেখল তার ভাই টিভিতে খবর দেখছে। ভাইয়া, ডেকেছ আমায়? হ্যাঁ, ভিতরে এসে বস। আজকে তোর ভার্সিটিতে কি হয়েছে? খবরে কি সব দেখাচ্ছে? ঈশা কি বলবে আর কি বলবে না বুঝতে পারছে না। ইতস্তত করে বলল, খবরে যা বলছে আমরা সেটাই জানি। মামা তো পুলিশের কাছে গেল, তারা নাকি কিছু বলতে চায়নি। এই সব ঝামেলার মধ্যে তোর ভার্সিটিতে যাবার দরকার নেই। কিছু থেকে কিছু হলেই এই বাড়ি থেকে তার ভার্সিটি যাওয়াটা বন্ধ করে দেয়। কিন্তু কেন?
সবাই যেতে পারলে সে যেতে পারবে না কেন? ঈশা মলিন গলায় বলল, না ভালিয়া, যেতে হবে। একটা বদমাইশ স্যার এসেছে, তার ক্লাসে অ্যাটেন্ড না করলে সে একদম অগ্নিমূর্ত হয়ে যায়। সে স্যার যতই বদমাইশ আর হিটলার হোক না কেন, তুই যাবি না। এখন রুমে গিয়ে রেস্ট কর। তাহলে বাইরে অন্তত ঘুরতে যেতে তো পারব, ভার্সিটি না হয় নাই গেলাম। আবির হ্যাঁ সূচক মাথা নাড়তেই ঈশা নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। পরের দিন বিকেলে ঈশা ঘুরতে বেরিয়েছে ঋতুকে সাথে নিয়ে। ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যার পর হয়ে গেল। ঈশা ঋতুকে ঋতুর বাসার সামনে নামিয়ে দিয়ে রিকশা করে ফিরছিল। হঠাৎ রিকশার চাকায় সমস্যা হতেই মাঝ রাস্তায় ঈশাকে নেমে যেতে হল। যেই জায়গায় ঈশা দাঁড়িয়ে আছে এইখানে গাড়ি কিংবা রিকশা পাওয়া মুশকিল, খুবই নির্জন জায়গা। ল্যাম্পপোস্টের আলো টিমটিম করে জ্বলছে, চারিদিকে নীরবতা ছড়িয়ে আছে। আশেপাশে তাকাতে ঈশার অস্বস্তি হতে লাগল। ঈশা হাঁটতে শুরু করল। তার উদ্দেশ্য এই গলি থেকে বের হয়ে মেন রোডে পৌঁছানো। ঈশা হাঁটতে হাঁটতেই পরপর দুটি গুলির শব্দ শুনতে পেল। ঈশা থমকে দাঁড়িয়ে পড়ল, তার হৃৎস্পন্দন যেন বেড়ে গেল। ঈশা একটু আড়ালে সরে গেল। তারপর আড়ালে দেখার চেষ্টা করতেই একটা ছায়া দেখতে পেল পিস্তল হাতে। ঈশা দুই হাতে মুখ চেপে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ভয়ে ঈশার প্রাণ বেরিয়ে আসার উপক্রম হল। ঈশা পায়ের শব্দ শুনতে পাচ্ছে, কে যেন এই দিকেই আসছে। পায়ের শব্দ ধীরে ধীরে আরও স্পষ্ট হতেই ঈশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। পায়ের শব্দটা তার খুব কাছে এসে মিলিয়ে যেতেই ঈশা আস্তে আস্তে চোখ খুলল। তারপর যা দেখল ঈশা তার স্বপ্নেও কল্পনা করেনি। আরহান তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আরহান এখানে ঈশাকে দেখবে ভাবতে পারেনি। এত রাতে এমন নির্জন জায়গায় কি করছে সে? আরহান সঙ্গে সঙ্গে পিস্তল নামিয়ে ফেলল। ঈশা অপলকে তাকিয়ে আছে। তাহলে একটু আগে যে গুলির শব্দ শুনতে পেল, কিভাবে সম্ভব? আরহান ঈশার চোখে প্রচণ্ড ভয় দেখে বলল, রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নেই। ঈশা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। বারবার তার চোখ যাচ্ছে আরহানের হাতের পিস্তলের দিকে। আরহান ঈশার কাছে এগিয়ে এসে বলল, তুমি এই জায়গায় একা একা কি করছ? ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় রিকশার চাকা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আসো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। ঈশা সাথে সাথে নাসূচক মাথা নেড়ে বলল, আমি চলে যেতে পারব। কেন? আমার সাথে আসতে কি অসুবিধা? আরহানের প্রশ্নে ঈশা আরহানের হাতে থাকা পিস্তলের দিকে তাকাল। আরহান জানে ঈশার মনে কিসের ভয় আর তার চোখে কেন এত প্রশ্ন। তুমি কি এই পিস্তলের কারণে আমার সাথে যেতে চাইছ না? ভয় পাচ্ছ? বলেই আরহান আরেক ধাপ এগিয়ে আসল। ঈশা প্রথম থেকেই দেওয়ালের সাথে আঠে পিষ্টে দাঁড়িয়েছিল, তাই পিছিয়ে যাওয়ার উপায় নেই। যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমার মনে হয় না আমাকে না করাটা খুব বোকামি হয়ে যাবে? বলেই আরহান ঈশার চোখে চোখ রাখল। তাই চুপচাপ আমার সাথে আসো। শেষটা বলেই আরহান ঈশার হাত ধরল। ঈশা খেয়াল করল আরহান তার হাতে খুব একটা চাপ না দিয়েই ধরে আছে, যা গতকালের চেয়ে আলাদা, একদম ভিন্ন। আরহান ঈশার হাত ধরে সেই গলি থেকে বের করে নিয়ে আসল। আরহানের পিস্তলের মাথা প্যান্টের পকেটে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশা মেন রোডে আসতেই দেখল আরহানের গাড়ি রাস্তার একপাশে পার্ক করা। আরহানের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু সে চুপ থাকল। আরহান ঈশাকে গাড়িতে বসিয়ে কাকে যেন কল করল। ঈশা গাড়ির সিজা মাথা হেলিয়ে দিল। যা হয়েছে, যা দেখেছে সবটা বারবার তার মনে পড়ছে। ঈশা বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঈশার মনে অনেক প্রশ্ন। আরহান এখানে কি করছে? তার গাড়ি যেহেতু মেন রোডে পার্ক করা, তাহলে নিশ্চয়ই সে কোনো কাজে এখানে এসেছে। আর সেই গুলির শব্দে যেটা ঈশার কানে ভেসে আসলো, সেটা কি আরহান? ঈশার অস্থিরতা বাড়তেই ঈশা গাড়ির ড্রয়ার খুলল পানির বোতলের জন্য। সেখানে পানির বোতল ছিল না ঠিকই, কিন্তু ঈশার চোখে পড়ল অন্য কিছুতে, কাগজে মোড়ানো একটা প্যাকেট। ঈশা সাথে সাথে ড্রয়ারটা বন্ধ করে ফেলল, আর বাইরে তাকাতেই দেখল আরহান এখনও ফোন কার সাথে যেন কথা বলে যাচ্ছে। ঈশা যে তার ড্রয়ার খুলেছে সেটা সে দেখেনি, সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এই প্যাকেটে কি আছে সেটা না দেখা পর্যন্ত ঈশার মন শান্ত হবে না। ঈশা গাড়ির দরজা খুলতে ঈশা বলল, আপনার কাছে পানি হবে? ঈশা জানে এই গাড়িতে পানি নেই, সে সব জায়গায় খুঁজেছে। না, ওয়েট, আমি আনছি। আরহান গাড়ির দরজা বন্ধ করে সামনের দোকানে গেল পানির বোতল কিনতে। এই সুযোগে ঈশা আবারও ড্রয়ারটা খুলল, তারপর খুব সাবধানে প্যাকেটটা হাতে নিল। ঈশার ভীষণ ভয় লাগছে, কি না কি আছে ভিতরে, কিন্তু না দেখেও তো সে থাকতে পারছে না। ঈশা আস্তে করে প্যাকেটটা খুলতেই ভ্যাবা চাকা খেয়ে গেল। এইদিকে আরহানকে আসতে দেখেই ঈশা তাড়াতাড়ি প্যাকেটটা ড্রয়ারে রেখে দিল। আরহান গাড়ির দরজা খুলতে ঈশাকে পানির বোতল দিতে ঈশা চোখের পলক ফেলে তাকাল। তারপর নিঃশব্দে পানির বোতলটা হাত বাড়িয়ে নিল। আরহান ড্রাইভিং সিটে বসতে বসতে বলল,
তুমি এখনো ভয় পাচ্ছ আমাকে? ঈশা উত্তরে কিছু না বলে এক ঢক পানি খেয়ে বোতলটা একপাশে রাখল। তারপর বলল, আসলে আমি সেখানে দুটো গুলির শব্দ পাই, আর আপনার সাথে পিস্তল দেখে ভেবেছিলাম। বলতে বলতে ঈশা থেমে যায়। কি ভেবেছিলে, যে আমি গুলি করেছি? আরহানের প্রশ্নে নিচের ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরহান না হাসে পারল না। এই টেনশনের মধ্যেও তার ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল ঈশার কথায়। ঈশা অবাক হয়ে আরহানের হাসির দিকে তাকাল। লোকটা বুঝি হাসতেও জানে, তাও এত সুন্দর করে। আরহান রাস্তার দিকে দৃষ্টি রেখে বলল, আমিও গুলির শব্দ পেয়েই সেখানে গিয়েছি। সত্যি? ঈশার প্রশ্নে আরহান আর চোখে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে ঈশা বলল, আপনাকে একটা প্রশ্ন করি? করো। আপনি কি সবসময় সাথে পিস্তল রাখেন? ঈশা আগ্রহ নিয়ে প্রশ্ন করতেই আরহান বলল, এটা আমার শখ। পিস্তল রাখা আপনার শখ? ঈশা অভস্তম্ভ হয়ে তাকাল। না, ঠিকই আছে, আর 5টা মানুষের মতো নর্মাল শখ থাকার তো কথা নয় আরহান আহমেদের, তার থাকবে পিস্তলের শখ। আপনি কি জানেন আপনি কতটা ব্যতিক্রম আর 5টা মানুষ থেকে? কিভাবে ব্যতিক্রম আমি? মেজাজ থেকে শুরু করে সব দিক থেকেই, এমনকি আপনাকে কোনোভাবে ভার্সিটির প্রফেসর মনে হয় না। তাহলে কি মনে হয়? মনে হয় আপনি অন্য কেউ। আরহান গাড়ি ব্রেক করতে ঈশা অবাক হয়ে বলল, গাড়ি থামালেন কেন? কারণ তোমার বাড়ির সামনে। আরহানের কথা ঈশার হুঁশ ফিরল। ঈশা থ্যাংক ইউ বলে নেমে কিছু দূর যেতেই আরহান গাড়ি থেকে নেমে ঈশাকে ডাকল। আরহানের শুধু ঈশার রোল নাম্বারটাই মনে আছে, তাই সে ডাকল, 111। ঈশা কটমট করে পিছনে তাকাল। তারপর আরহান এগিয়ে আসতেই বলল, আপনি আমার নাম জানেন না? 111 ডাকেন কেন? তোমার ব্যাগ। আরহান ব্যাগটা এগিয়ে দিতেই ঈশার মনে পড়ল সে তার ব্যাগ গাড়িতেই ফেলে এসেছে। ঈশা ব্যাগটা হাতে নিতে নিতে বলল, আমার নাম ঈশা, কি বলেছি শুনেছেন? আরহান পাত্তা না দিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করল। ঈশা কিছুক্ষণ দাঁড়িয়ে আরহানের চলে যাওয়া দেখল। ঈশার সন্দেহ যায়নি, পিস্তল হাতে আরহানের ওই জায়গায় একই সময় উপস্থিত হবার কোনো প্রশ্নই ওঠে না, এবং মেন রাস্তায় গুলির শব্দ পৌঁছানোর সম্ভাবনা নেই। আর কোনো সাধারণ মানুষের পিস্তল রাখার শখ কেন হবে? ঈশা নিজের রুমে গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়ে দেখল কাগজে মোড়ানো 1 ডজন কাচের চুড়ি। কি ব্যাপার, তার ব্যাগে কাচের চুড়ি আসলো কিভাবে? ঈশা চুড়িগুলো ভালোভাবে দেখল। ঈশা বুঝতে পারছে না তার কেমন অনুভব করা উচিত, কারণ এই কাচের চুড়িগুলো ঈশা আজনের গাড়ির ড্রয়ারে দেখেছিল। ক্রমশ রূপকথার শহর, পর্ব 6। লেখিকা নবনী নীলা। ঘরটা আধা আলো আধা অন্ধকার, কারণ বসের বেশি আলোকসজ্জা পছন্দ না। ঘড়ির কাঁটা যেন থেমে আছে। ছায়ার মতো দাঁড়িয়ে থাকা দুজন দেহরক্ষী ছাড়া পুরো ঘরে আর কোনো শব্দ নেই। ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ, একটা সিগারেট জ্বলছে ধীরে ধীরে। একপাশে রয়েছে বিদেশি মদের বোতল। টেবিলের মাথায় বসে আছে কায়ান। তার ঠিক সামনে রক্তাক্ত এক বালক মেঝেতে লুটিয়ে আছে। তখনই দরজা খুলে ঢুকল জেসান, কায়ানের খুব বিশ্বস্ত একজন। জিসানের কপালে ঘাম, মুখে অস্বস্তি। সে ধীরে ধীরে এগিয়ে এলো। কায়ান একবারও তাকাল না, শুধু সিগারেটের ধোঁয়া ছাড়ল। জিসান এগিয়ে এসে বলল, বস, একটা কথা ছিল। কায়ান ধীরে ধীরে চোখ তুলে তাকাল। জিসান ইতস্তত করে বলল, আজকে আহাদ মির্জাকে সরিয়ে ফেলার সময় সেখানে একটি মেয়েকে দেখা যায়। মেয়েটি পুরো ঘটনায় সেখানে উপস্থিত ছিল এটা নিশ্চিত, তবে মেয়েটাকে ধরার আগেই। জেসান চুপ করে গেল। কায়ানের ঠোঁটের কোণায় ব্যঙ্গাত্মক হাসি। পালিয়ে গেছে? জিসান না সূচক মাথা নেড়ে বলল, আমরা পৌঁছানোর আগেই সেখানে সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আরহানিয়া উপস্থিত হয়। কায়ান সামনে রাখা মদের গ্লাসে আঙুল দিয়ে বৃত্ত আঁকতে আঁকতে বলল, তুমি ঠিক দেখেছ সেটা সিআইডি অফিসার আরহান? জিসান ঢোক গিলে বলল, জি বস। অবশেষে সে এই শহরে এসেছে? গুড, আই লাইক ইট। আর সেই মেয়েটা কোথায়? এক মুহূর্ত নীরবতা রেখে তারপর জিসান হালকা গলায় আবার বলল, মেয়েটাকে তিনি সাথে করে নিয়ে গেছেন। দেখে দুজনকে খুব ঘনিষ্ঠ মনে হচ্ছিল। আরহান আহমেদের সাথে কোনো মেয়ের ঘনিষ্ঠতা? ইন্টারেস্টিং। মেয়েটাকে আমার চাই। সর্বক্ষণ মেয়েটিকে নজরদারির মধ্যে রাখবে। ঠোঁটের কোণায় ব্যঙ্গাত্মক হাসি রেখে বলল কায়ান। জিসান মাথা নিচু করে চলে গেল। কায়ান নিঃশব্দে হাসল।
আরহান আহমেদ এই শহরে আসবে এটাই তো সে চেয়েছে। খেলা তো এইবার জমবে। রুদ্র, তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? আরহান রাগে কড়মড় করে বলল, স্যার, সত্যি বলছি, আমি এখন নিকুঞ্জ ভিলার কাছেই আছি। কায়েনের লোক এই বাড়ির সামনে আছে এই মুহূর্তে। ওরা ওইখানে কি করছে? এখনও কিছু করেনি, তবে ওদের টার্গেট ঈশা। আমার মনে হয় ঈশাকে ওরা আপনার সাথে দেখেছে হয়তো এই জন্যেই। আর ইউ ফাকিং কিডিং উইথ মি? ওরা আমার সাথে যাকে দেখবে তার ক্ষতি করবে? আমি সেটা বলিনি, তবে আপনি তো জানেনই কায়ানের কাছে মেয়েরা একটা অবজেক্ট ছাড়া কিছু না। রুদ্র ভয়ে ভয়ে বলল, আমি এক্ষুনি আসছি। ওরা কয়জন আছে? রুদ্র বলার শেষ করতেই ফোন কেটে গেল। কায়ান যে কি চায় রুদ্র কিছুই বুঝে না। ওই যে কায়ানের লোক দুটো দাঁড়িয়ে আছে, ইনভেস্টিগেশন টিমের যে কেউ দেখলে বলে দেবে এরা কায়ানের হয়ে কাজ করছে, আর এদেরও সাহস আছে মৃত্যুপথযাত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। রুদ্রর মায়া লাগছে। কিছুক্ষণ পর এদের মৃত্যু হবে, অথচ এরা জানে না। আর যার হাতে মৃত্যু হবে সে এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে বাড়ি থেকে বেরোয় গেছে। মিনিট 5 মধ্যেই আরহান সেখানে উপস্থিত হল। আরহানকে দেখে রুদ্র আস্তে করে স্যালিউট দিয়ে বলল, স্যার। তারপর একটু থেমে বলল, স্যার, দূর থেকে নিশানা দিব নাকি কাছে যাব? বুদ্ধি কি হাঁটুতে রেখে ঘুরো? এটা আবাসিক এলাকা, গুলির শব্দে সবাই চলে আসবে। হাত দিয়ে কাজ সারতে হবে। রুদ্র হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। রুদ্র ঢিল ছুঁড়ে একজনের দৃষ্টি অন্যদিকে নিতেই আরহান পেছন থেকে এসে দাঁড়াল 1 হাত দূরত্বে। হঠাৎই একটি হাত সামনে থাকা লোকটির কাঁধে, আরেকটি ঘাড়ে। মুহূর্তেই একটি চটার শব্দ। একটি হালকা মোচড়েই ঘাড় ঘুরে গেল এমন এক কোণে যেটা মানুষের শরীর স্বাভাবিকভাবে নিতে পারে না। কোনো চিৎকার নেই, কেবল নিঃশব্দ মৃত্যু। আরহান পিছনে ফিরে তাকাতেই দেখল রুদ্র নিজের কাজ সেরে ফেলেছে। গুড। কেউ দেখার আগে লাশ দুটো সরিয়ে ফেল, আর সব সিসিটিভি ফুটেজ রিমুভ করা চাই। বলতে বলতে আরহান নিজের হাতের গ্লাভস খুলে ফেলল। ঈশার বাইরের থেকে এসেই ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙে রাত 12টায়। শরীরটাও কেমন করছিল, তাই সে গোসলে গিয়েছে। গোসল শেষে সবে ঝর্ণাটা বন্ধ করতেই দরজায় টোকা পড়ল। ঈশা ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মা? তুমি ঘুমাওনি? উত্তরে কোনো জবাব এল না। আবার টোকা পড়তে ঈশা বলল, মা, একটু ওয়েট করো, আসছি। ঈশা চটজলদি তোয়ালে গায়ে পেঁচিয়ে নিল। এত রাতে মা কেন এসেছে? ঈশা দরজা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ঈশা চিৎকার করার জন্য মুখ খুলতেই আরহান হাত দিয়ে ঈশার মুখ চেপে ধরল। ঈশা হাত দিয়ে আরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাই করতেই আরহান অন্য হাতে ঈশার 2 হাত পেছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল। চুপ, একদম চিৎকার করবে না। আরহানের কথায় ঈশা আরও শটফট করতেই আরহান বলল, জাস্ট ক্লাম ডাউন। এতক্ষণে আরহানের চোখ গেল ঈশার পরনে থাকা তোয়ালের দিকে। আরহান ঈশার পা থেকে মাথা পর্যন্ত তাকাল। ঈশার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা দুজনেই চুপ, যেন একে অন্যের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। আরহান ধীরে ধীরে তার দৃষ্টি ঈশার দিকে স্থির করে বলল, এইভাবে তোয়ালে পড়ে কারোর সামনে আসা কতটা বিপজ্জনক সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? ঈশা এখনও শটফট করে যাচ্ছে, নিজেকে ছাড়িয়ে নেবার শত চেষ্টা। আস্তে, এত নড়াচড়া করলে তো তোয়ালেটা নিজের জায়গায় থাকবে না, আর আমার চোখে সংযমও থাকবে না। আরহান আরেকটু কাছে আসতেই ঈশা আরহানের হাতে জোরে কামড় দিয়ে দিল। আরহান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু নিজের হাত সরাল না। সাবধান, আমি ছুঁয়ে দিলে কিন্তু ক্ষত হয়ে যাবে, বলেই আরহান আলতো করে ঈশার মুখ থেকে নিজের হাত সরাল। ঈশা দাঁতে দাঁত চিপে কড়মড়বড়ে তাকাল। তারপর ট্রেনের গতিতে বলল, আপনার সাহস তো কম না। আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? নিজেকে কি মনে করেন আপনি? যা ইচ্ছা তাই করবেন? আপনার সাহস কি করে হলো আমার ঘরে আসার? আমার সাহস দেখতে চেয়েও না, বিপদে পড়ে যাবে। আর এই তোয়ালের সরিয়ে জলদি জামা পরে আসো। আপনার কথা আমি কেন শুনব? কি ভেবেছেন কি আপনি নিজেকে? অসভ্য লোক একটা। রাগে ফুসতে ফুসতে বলল ঈশা। অসভ্যতা আমি না দেখতে চাইলে জলদি জামা পরে আসো, নয়তো এইভাবেই তুলে নিয়ে যাব, বলেই আরহান ঈশার একদম কাছে চলে আসলো। সব কুলিয়ে তাবলাটা ভাব চাংরি ফরএভার, পরেরটার জন্য অপেক্ষা করুন। রূপকথার শহর, পর্ব 7। লেখিকা নবনী নীলা। অসভ্যতামি না দেখতে চাইলে জলদি জামা পরে আসো, নয়তো এইভাবেই তুলে নিয়ে যাব,
বলেই আরহান ঈশার একদম কাছে চলে আসলো। ছাড়ুন বলছি আমাকে, নয়তো চিৎকার করে আপনার মান-সম্মান ডুবিয়ে দিব। তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছ একবার? চিৎকার করলে আমার কিছুই হবে না। তোমাকে আমার সাথে এই অবস্থায় দেখে তোমার বাড়ির লোক কি করবে সেটা ভেবে দেখো। বলেই আরহান ঈশার হাত ছেড়ে দিল। ঈশা সাথে সাথে তোয়ালেটা গায়ের সাথে শক্ত করে ধরে রাখল। তারপর আরহান কিছু বলার আগেই সজোরে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরহান ঈশার রুমের জানলার পাশের সিঙ্গেল সোফাটায় গিয়ে গা হেলিয়ে দিয়ে বসল। ঈশার এই বাড়িতে থাকা মোটেও নিরাপদ না। বাড়ি যেহেতু চিনে ফেলেছে, ওরা বারবার আসবে, আর কায়ানের লোককে মারার খবর পেলে ওরা আরও হিংস্র হয়ে উঠবে। আরহান ঈশার ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখল কাঁচের চুড়িগুলো চিকচিক করছে। আরহান আহমেদ কাঁচের চুড়ি কিনবে, এটা সে কখনো ভাবেনি। চুড়িগুলো ঈশাকে ভার্সিটিতে দিয়ে দিত, যেহেতু তার রাগের কারণেই সেদিন ঈশার চুড়িগুলো ভেঙে গেছে। কিন্তু ঈশা আজ ভার্সিটি যায়নি, তাই ঈশা যখন তার গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখনই ঈশার ব্যাগের চুড়িগুলো রেখে দিয়েছিল। ঈশা জামা পরে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে রাগ আর বিরক্তি। আরহান তখনও জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিল। ঈশার পায়ের শব্দ শুনে ধীরে ধীরে ঘুরে তাকাল। কি চাইছেন কি আপনি? এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, নয়তো ভালো হবে না, গর্জে উঠল ঈশা। আরহান কোনো উত্তর দিল না, শুধু হালকা মাথা ঝাঁকাল, যেন সে কিছু ভেবে ফেলেছে। আরহান পকেট থেকে একটা রুমাল বের করে উঠে দাঁড়াল। ঠিকই বলেছ, এখানে থাকা একদম ভালো না, খুব ধীরে শান্ত গলায় বলল আরহান। তাহলে চলে যান, বলেই ঈশা পাশ কাটিয়ে দরজার দিকে এগোতে আরহান পেছন থেকে এসে রুমালটা চেপে ধরল ঈশার মুখে। ছেড়ে দুন। ঈশার গলা রুদ্ধ হয়ে গেল। হাত পা ছোড়ার চেষ্টা করেও ধীরে ধীরে শক্তি হারাতে লাগল সে। আরহান শক্ত করে ধরে রাখল, মাত্র কয়েক সেকেন্ড। তারপর ঈশার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো, চোখ বন্ধ হয়ে এলো, শরীর ঢলে পড়ল আরহানের বুকে। আরহান নিঃশ্বাস ফেলল, রুমালটা ভাঁজ করে পকেটে রেখে ঈশাকে কাঁধে তুলে নিল। সূর্যের আলো মুখে পুড়তেই ঈশার চোখ খুলল। তার দৃষ্টি ঝাঁপসা, মাথাটা যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। ঈশা ধীরে ধীরে উঠে বসল। আমি কোথায়? ফিসফিস করে বলল ঈশা। চারপাশ তাকিয়ে দেখল অচেনা একটা ঘর, নরম বিছানা, জানলায় মোটা পর্দা, কাঠের আসবাব, অদ্ভুত রকম পরিষ্কার সবটা। তারপর হঠাৎ সবটা মনে পড়ল। আমাকে তুলে এনেছে এখানে? এক ঝটকায় উঠে দাঁড়াল সে, পা দুটো কাঁপছে, মাথার ব্যথা তীব্র হচ্ছে। তবুও ভয়কে চেপে ধরে ঈশা এগিয়ে গেল দরজার দিকে। পুরো বাড়িটা নিঃশব্দে ডুবে আছে। সে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এসে চারপাশ দেখতে লাগল। ঈশা দোতলার একটা ঘরে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল বাড়িটা বড়, কিন্তু একদম ফাঁকা। কারোর শব্দ নেই, কোনো টিভি, কোনো রান্নাঘরের শব্দ, শুধু নিঃশব্দতা। ঈশা দরজার সামনে গিয়ে জানলা দিয়ে তাকাল। বাড়িটার চারপাশে যেন জনমানবহীন, দেয়াল দিয়ে ঘেরা, বাইরের রাস্তাও দেখা যায় না ঠিক মতন। সে দরজার হাতল খুঁড়াল, কিন্তু বাইরে থেকে বন্ধ, তার মানে তাকে আটকে রাখা হয়েছে। ঈশার গলা শুকিয়ে গেল। একসাথে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল ঈশার মনে। আমাকে এখানে কেন রাখা হয়েছে? আমি কি বন্দী? কি করবে আমার সাথে? হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ। সঙ্গে সঙ্গে ঈশা পেছন ঘুরে তাকাল। ভয়ে প্রাণ বেরিয়ে আসতে চাইছে তার। ঈশা পাশের তাক থেকে একটা মোটা লাঠি তুলে নিল। আজ সে হয় মরবে, নয়তো কাউকে মারবে। ঈশা নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে যেই না ছায়াটা ভেতরে ঢুকল, ঈশা কোনো দ্বিধা না করে লাঠি উঠিয়ে মারতে গেল। তখনই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরল। তোমার কি মাথা একদম গেছে? ভারী ঠান্ডা গলা ভেসে এলো। আরহান। ঈশা চমকে উঠল। ভয় রাগ সব মিলে ঈশা আরও ক্ষেপে গিয়ে বলল, হ্যাঁ, আমার মাথা গেছে, এখন আমি আপনার মাথা ফাটাবো। আপনার সাহস তো কম না? আপনি আমাকে তুলে এনেছেন, কি মতলব আপনার? আরহান ধীরে ধীরে ঈশার হাত নামিয়ে দিল। তারপর ভেতরে ঢুকে বলল, তোমার মতো এমন পাগল আমি আমার লাইফে দেখিনি। তোমার জায়গায় অন্য মেয়ে হলে এতক্ষণে ভয়ে কেঁদে ভাসি ফেলত, আর তুমি আমাকেই মারতে এসেছ। বলেই টান দিয়ে ঈশার হাত থেকে লাঠি নিয়ে নিল। ঈশা এবার চিৎকার করে উঠল, আমাকে কোথায় এনেছেন আপনি? বলুন, আর দরজা বন্ধ কেন? কি চান আপনি? বিরক্ত গলায় বলল, তুমি এখন আমার দায়িত্ব, আর এই দায়িত্ব কেউ ইচ্ছে করে নিতে চায় না, আমিও চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। বাধ্য? আমাকে অজ্ঞান করে এনে দরজা বন্ধ করে রাখাটা বাধ্য হওয়া?
আপনি আমাকে কিডন্যাপ করেছেন, যেটাকে বলে গুন্ডামি। আপনি না শিক্ষক? শিক্ষক হয়ে ছাত্রীকে কেউ তুলে আনে? ঈশার কণ্ঠে তীব্র তাচ্ছিল্য। আরহান এবার একটু এগিয়ে এসে বলল, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে তর্ক করবে না। ঈশা এবার একটু থেমে গেল। তার চোখে এখনও রাগ, কিন্তু মনে ভয় আর দ্বিধার ছায়া ফুটে উঠেছে। আপনি আমাকে এখানে কেন এনেছেন বলুন আমায়। তোমার নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তা দেওয়ার আপনি কে? তোমার ধারণার বাইরের কেউ। আর একটা প্রশ্ন করবে তো আবার অজ্ঞান করে বিছানায় ফেলে রাখব। আরহানের হুমকিতে ঈশা একটু ভয় পেল, তারপর বলল, এখানে আর কেউ থাকে না? না, তুমি, আমি আর পাহারার জন্য বাইরে একজন আছে। দরজা তাই বন্ধ। তুমি চাইলে আমি খুলে দিতে পারি, বাট দেন ইউ আর রেডি টু ফেস ডেথ। শুধু শুধু আমাকে ভয় দেখাবেন না। আমার বাড়ির মানুষ জানলে আপনার কি হাল করে দেখবেন। আরহান তীক্ষ্ণ চোখে তাকাতেই ঈশা নিচের ঠোঁট কামড়াতে লাগল। তোমার মামা আমিনুল সাহেবের থেকে পারমিশন নিয়েই তোমাকে এখানে আনা হয়েছে। আরহানের মুখে এই কথা শুনে ঈশা হতভম্ব হয়ে তাকাল। কি? মামা? মামা আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুলে আনার? মিথ্যে কথা বলবে না। ঈশা দ্রুত আরহানের কাছে গেল। তুমি চাইলে প্রমাণ দিতে পারি, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? শর্তের কথা শুনতেই ঈশা ভ্রু কুঁচকে তাকাল। আরহানের শর্ত শুনে ঈশার মনে হচ্ছে তাকে এখানে তুলে আনা হয়েছে মশকরা করার জন্য। ঈশার আগে গজগজ করে রান্নাঘরের দিকে গেল আর চিৎকার করে বলল, তুলে আনে নাকি নিরাপত্তা দিবে? এটা কেমন নিরাপত্তা? নিরাপত্তা তো আমার আপনার থেকে দরকার। পিশাচ কোথাকার! একটা মেয়েকে তুলে আনতে পারলে না, ইউ বাস্টার্ড! উপর থেকে দুটো লোকও হারিয়ে বসেছিস। কায়ানের কণ্ঠে আগুন। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে, চারদিক কেঁপে উঠল যেন। তার হাতের পিস্তলটা হঠাৎই শূন্যে উঠে গেল। টানা ৩ রাউন্ড গুলি চলল। কানে তালা লাগার মতন শব্দ হল। সবাই থমকে দাঁড়াল। কেউ নিঃশ্বাস ফেলতে পারছে না ঠিক করে। জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কায়ানের চুকে চোখ রাখার সাহসও তার নেই। কায়ান এবার পিস্তলের নলটা সরাসরি জিসানের বুকে ঠেকিয়ে বলল, মেয়েটাকে খুঁজে বের করতে না পারলে এই গুলিগুলা ঠিক এই বুকের ভিতরেই ঢুকিয়ে দেব আমি। বুঝেছিস? জিসান ঢোক গিলতে গিলতে বলল, বস, আপনি তো জানেনই আরহান আহমেদ সবসময় আমাদের থেকে এক ধাপ আগে চিন্তা করে। এইসব অজুহাত আমাকে দিলে চলবে না। ওই মেয়েকে আমার চাই। চলবে। রূপকথার শহর, পর্ব ৮, লেখিকা নবনী নীলা। রান্নাঘরে ঢুকে ঈশা কিছুক্ষণ চুপ করে চারপাশে তাকিয়ে রইল। চুলা, ফ্রাইং প্যান, ঝাঁ চকচকে কিচেন, সবকিছুই অচেনা। তারপর ধীরে ধীরে রাগে গজগজ করতে লাগল। আজ পর্যন্ত জীবনে ডিম ভাজা করিনি, আর আমাকে বলছে কিনা রান্না করো। ঠিক আছে, আজ এই লোককে অপহরণের স্বাদটা আমি ভালোভাবেই টেস্ট করাব। তারপর শুরু হলো ঈশার রান্না অভিযান। একটু বেশি হলুদ, একটু বেশি মরিচ, লবণ না দিলে কি হয়, দিয়ে দিল ৪ চামচ। তারপর ঝোল গরম করতে গিয়ে পুরো রান্নাঘর যেন বালুদের গন্ধে ভরে গেল। ঈশা ঠোঁট বাঁকিয়ে বলল, এমন রান্না খাওয়াবো আজকে, ঈশা কি জিনিস বুঝবে। রান্না শেষে জয়ী ভঙ্গিতে হাঁটতে হাঁটতে রুমে গেল ঈশা। কিন্তু রুমে ঢুকেই তার মুখ থমকে গেল। ড্রয়িং রুমে টেবিল জোড়ে থরে থরে রাখা খাবারের প্যাকেট, সবই রেস্টুরেন্টের। ঈশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরেই গর্জে উঠল সে, এইটা কি? বাইরে থেকেই যখন খাবার আনবেন তাহলে আমাকে দিয়ে কষ্ট করালেন কেন? আরহান কফির মগে চুমুক দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমার রান্না খাব? ঈশা বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল, মানে তাহলে আপনি আমাকে শুধু শুধু রান্না করতে পাঠালেন? আরহান নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বক বক থামাতে এটাই দরকার ছিল, যাতে আমি শান্তিতে নিজের কাজ করতে পারি। ঈশা ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর মুখে আরহানের সামনে দাঁড়িয়ে বলল, দেখুন, আপনি রান্না করতে বলেছেন, আমি রান্না করেছি। আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু শর্ত অনুযায়ী এখন আমাকে আমার মামার সঙ্গে কথা বলতে দিতে হবে। আরহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে টেবিলে রেখে বলল, ওকে, কথা বলতে পারো, কিন্তু সময় সীমিত। ঈশা সঙ্গে সঙ্গে ফোন তুলে ডায়াল করল মামার নম্বরে। ঈশার মামা কল ধরতেই আরহান ঘড়ির দিকে দৃষ্টি তীক্ষ্ণ করল। ঈশার মামা ঈশাকে একটু শান্ত করল। তারপর আরহান সম্পর্কে বলা শুরু করতেই আরহান ঈশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দিল। এইটা কি ধরনের অভদ্রতা? আপনি কল কেটে দিলেন কেন? আরহান ফোনটা সাথে সাথে বন্ধ করে বলল, আমার ইচ্ছে। আপনি কে বলুন তো? কেন? আমি কে সেটা জেনে তুমি কি করবে? ভ্রু তুলে প্রশ্ন করতেই ঈশার ভীষণ মেজাজ খারাপ হল।
ঈশা চুপ করে রইল। তার চুপ থাকার আরেকটি কারণ তার মামার বলার শেষের কথাগুলো। আরহান সিআইডির স্পেশাল ইউনিটের শীর্ষ কর্মকর্তা। সে দেশের জন্য কাজ করে, কিন্তু ছায়ার মতো, যাকে শুধু রাষ্ট্রের গোপন চক্র চেনে। তোমাকে বলছি যাতে তুমি তাকে বিশ্বাস করতে পারো, কিন্তু খেয়াল রাখবে আরহান যেন এই বিষয় জানতে না। বাকিটা বলার আগেই আরহান ফোনটা ঈশার হাত থেকে কেড়ে নেয়। ঈশা চুপ করে বসে আছে। বিষয়টা এত জটিল সে কল্পনাই করেনি। তাকে নিরাপত্তা দিতে নিয়ে এসেছে, কিন্তু কার কাছ থেকে নিরাপত্তা দিচ্ছে? সে এমন কি করেছে যে তার নিরাপত্তার প্রয়োজন? কায়েনের লোকেরা ঈশাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু নির্ভুল কোনো ঠিকানা মেলেনি। কিন্তু শেষমেশ এক গোয়েন্দার মাধ্যমে তারা ঈশার মামার ফোন কল আর যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে ঈশার অবস্থান নিশ্চিত করতে পারে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাদের কল্পনার বাইরে। শহর থেকে দূরে নিরিবিলি জনমানবহীন ভিলা। ভিলার বাইরে দেওয়া আছে কড়া নিরাপত্তা বাহিনী। ঈশার ছায়া পর্যন্ত পৌঁছাতে পারবে না তাদের কেউ। ভিলার আশেপাশে গেলেই মৃত্যু নিশ্চিত। কায়েনের বিশ্বস্ত জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না। এর মাঝে এলো আরেক দুঃসংবাদ। জিসানের শরীর ঘামছে, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ছানা বড়া। কায়েনের মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর যেন বজ্রাঘাতের মতো এসে পড়েছে তার ওপর। গলা শুকিয়ে আসছে, কিন্তু কথা বলতে হবে। কায়ান জানার আগে অম্মিজানকে খুঁজে বের করতে হবে। জিসান ফিসফিস করে বলল, তোমরা বুঝতে পারছ না, উনি কায়েনের মা। কায়েন তার জন্য পাগল। আর উনি যদি না ফেরেন, কায়েন পাগল হয়ে যাবে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবে। তখন ওর সামনে যে থাকবে সেই মরবে। তুমি, আমরা কেউ বাঁচব না। জিসানের কণ্ঠ হঠাৎ চড়ে উঠল, তোমরা খুঁজে বের করো তাকে, জলদি করো, কিছু একটা করো, না হলে আমরা কেউ বাঁচব না। কায়ান হিংস্র হয়ে উঠবে। জিসানের চোখ দুটো ফাঁকা, যেন সামনে কল্পনা করছে রক্তে ভেসে যাওয়া ভবিষ্যৎ। আম্মিজান না ফিরলে কায়াম নিজেকেও শেষ করে দেবে। আমি জানি, আমি দেখেছি, অস্থিরতায় বলল জিসান। কায়েনের মা শহরের এক বিক্ষিপ্ত রাস্তায় একা একা ঘুরছেন। তিনি ডিমেনশিয়ার রোগী। ডিমেনশিয়ার প্রভাব তাকে নিজের মৃত ছেলে আর স্বামীকে খুঁজতে বাধ্য করেছে। তাকে ভর থেকে বের করলেই তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন। এইবার তিনি সফল হয়েছেন। বয়সের সাথে সাথে তার মধ্যে এক ধরনের পাগলামি কাজ করে, যা তার সাথে কথা বলে বোঝা যায় না। তাকে দেখে মনে হয় একদম স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ কথা বলেই বোঝা যায় বর্তমান ভুলে যাচ্ছে, অতীতটা স্মৃতিতে আরও গাঢ় হচ্ছে। হঠাৎ চিনতে পারছেন, আবার পরক্ষণেই অচেনা লাগছে। রাত ৮টা। আরহান নিজের কাজের জিনিসপত্র গুছিয়ে নিতেই ঈশার দৃষ্টি তীক্ষ্ণ হল। এতক্ষণ সে চুপচাপ খাকলেও এইবার সে নড়ে চড়ে বসল। আরহান শান্ত গলায় বলল, আমি বের হচ্ছি। চিন্তার কিছু নেই, তোমার জন্য এখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। বাকিটা শেষ করার আগেই ঈশা ঝড়ের মতো সামনে এসে দাঁড়ালো। বের হচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথায় যেতে পারবেন না? তুমি ঠিক করবে আমি যাব কি যাব না? বুকের কাছে 2 হাত ভাঁজ করে জিজ্ঞেস করল। যেতে পারবেন না, কারণ আপনি আমাকে এখানে আটকে রেখেছেন, তাই আপনিও আমার সাথেই আটকে থাকবেন। আচ্ছা, তুমি আটকে রাখবে আমাকে? নিজের হাইট দেখেছ? এই টুলে দাঁড়ালেও আমার নাক অব্দি পৌঁছবে না। চোখ টিপে রাগ চেপে বলল, একদম হাইট নিয়ে কথা বলবেন না। আমিও চাইলে আপনাকে দানব বলতে পারি। কিন্তু আমি কি বলেছি? আরহান পাত্তা দিল না। তার পকেটে রাখা ফোন ভাইব্রেট করতে লাগল। সে ফোনকে পকেট থেকে বের করতেই ঈশা পাশের থেকে বড় একটা টুল এনে আরহানের সামনে রাখল। আরহান ফোনের দিকে ব্যস্ত ছিল, এদিকে ঈশা টুলে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আরহান মেসেজটা খোলার আগে ঈশা টুলে উঠে দাঁড়িয়ে বলল, এইবার বলুন, এইবার তো আপনার সমান সমান হয়েছি। আরহানের দৃষ্টি স্ক্রিনে ব্যস্ত ছিল। তার স্ক্রিনে ভেসে উঠল একটি এনক্রিপ্টেড বার্তা, মুভমেন্ট ডিটেক্টেড নিয়ার দি আউটার প্যারিমিটার, আইডেন্টিটি আনকনফার্মড। পুরোটা পড়ার আগেই ঈশার ভারসাম্য একটু নড়বড়ে হতেই হঠাৎ তার পায়ের নিচের টুলটা কাঁপতেই সে দুলে গেল। পরক্ষণেই সোজা গিয়ে পড়ল আরহানের উপরে। আরহানও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ঈশাকে ধরার আগেই ঈশার নিজের সম্পূর্ণ ভার নিয়ে আরহানের উপরে পড়ে গেল। ঈশাকে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে দুদিনেই মেঝেতে। ঈশার পুরো শরীর আরহানের উপর, দুজনের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আরহান কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল, তারপর ধীরে চোখ খুলতেই চোখে চোখ পড়ল ঈশার দিকে। একটা নিঃশব্দ থমথমে মুহূর্ত, দুজনে কিছু বলছে না। এরপরই আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এইভাবে আটকানোর প্ল্যান আমাকে? গল্পটা পরের পর্ব অবধি চলবে। রূপকথার শহর পর্ব ৯। লেখিকা নবনী নীলা। ঈশার পুরো শরীর আরহানের ওপর, দুজনের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আরহান কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল, তারপর ধীরে চোখ খুলতেই চোখে চোখ পড়ল ঈশার দিকে। একটা নিঃশব্দ থমথবে মুহূর্ত, দুজনে কিছু বলছে না। এরপরেই আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল,
এইভাবে আটকানোর প্ল্যান আমাকে? ঈশা সাথে সাথে উঠে বসে, চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়, চোখে মুখে লজ্জা মিশ্রিত রাগ। নিজেকে কি মনে করেন আপনি? ঈশা গর্জে ওঠে। আরহান বসে উঠে গম্ভীর চোখে তাকায়। আমি যা তাই মনে করি। এ কথা বলার মাঝেই ফোনটা আবার ভাইব্রেট করতে লাগল। এবার আরহান দ্রুত উঠে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। বার্তা: 3 আনআইডেন্টিফাইড মুভমেন্টস, নর্থ ওয়েস্ট পেরিমিটার, পসিবল ব্রিজ অ্যাটেম্পট, ট্যাকটিক্যাল টিম এন রুট। আরহানের চোখ কুঁচকে উঠল। সে দ্রুত কানে হ্যান্ডসেট গুজে দিল। ডেল্টা ইউনিট, উত্তর পশ্চিম কোণ সুরক্ষিত করো, অপারেশন সাইলেন্ট মোড অন, আমি আসছি। ঈশা ততক্ষণই দাঁড়িয়ে গেছে, তার চোখে অজানা আতঙ্কের ছায়া। কি হয়েছে? ধীরে জিজ্ঞেস করল সে। তেমন কিছু না, বন জঙ্গল, তাই কিছু শিকার পেয়েছি। ছোট্ট উত্তর আরহানের। মানে? ঈশার কণ্ঠ কাঁপছে। আরহান তাকালো তার দিকে, ঠোঁটে শক্ত রেখা। মানে, তোমাকে বুঝতে হবে না, এখন আমাকে যেতে হবে। বলেই আরহান বেরিয়ে গেল ভিলার বাইরে। রাতের অন্ধকারে তার ছায়া মিলিয়ে গেল। অন্যদিকে জিসান একটা ভাঙা কারখানার ছাদে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে পাহারা দিচ্ছে। তার পাশে একজন মুখ ঢাকা লোক এসে বলল, লোকেশন নিশ্চিত, কিন্তু আম্মি যান এখনও নিখোঁজ। জিসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুটা থেমে বলল, কায়ানকে এখনও জানানো হয়নি। ভিলার উত্তর পশ্চিম কোণে হঠাৎ গোলাগুলির শব্দ। আরহান পজিশন নিয়ে গুলি চালাচ্ছে, নিখুঁত টার্গেটিং। তার কানে ভেসে এলো কমান্ড ইউনিটের কণ্ঠ, স্যার, এরা কায়ানের লোক, কিন্তু হঠাৎ পেছন থেকে অন্য গ্রুপ এসেছে, হেভি ফায়ার ইনকামিং। আরহান দাঁত চেপে বলল, ব্যাকআপ নাও, হোল্ড পজিশন। ভিলার ভেতরে ঈশা টিভি মনিটরে বিস্ফোরণ দেখতে পাচ্ছে। তার ঠোঁট ফাঁপছে শুধু একটাই কথা বলার জন্য, আরহান। ভিলার বাইরে গুলি চলার শব্দ থেমে গেছে। আরহান কানে হেডসেট গুজে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, রিপোর্ট? ওপাশ থেকে ডেল্টা ইউনিটের প্রধান জানাল, 3 জন আক্রমণকারী গুলিতে আহত, একজন ধরা পড়েছে, বাকি 2 জন পালিয়েছে। লোকাল কন্ট্রোল সিস্টেম হ্যাক করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন পুরো এলাকা সুরক্ষিত। আরহান দম ফেলল, তারপর বলল, ধরা পড়া ছেলেটিকে ইন্টারোগেট করতে হবে। কোড 144 অ্যাক্টিভ করো, আর চারপাশের নিরাপত্তা বাড়ানো হোক। ভিলার ভেতরে ঈশা এখনও ব্যাকআপ মনিটরগুলোতে দৃশ্য দেখতে পাচ্ছে। সে নিজের কাঁধ জড়িয়ে ধরল। তারপর মনে পড়ে গেল মামার কথাগুলো। আরহান সিআইডি স্পেশাল ইউনিটে কাজ করে, রাষ্ট্রের গোপন চক্রের অংশ। হঠাৎ যেন নিজেকে এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে মনে হল। অন্যদিকে এক ভাঙাচোরা গোদাম ঘরে জিসান থম মেরে বসে আছে। সামনে রাখা গ্লাসটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। তার চোখে খালি ক্লান্তি। একজন এসে বলল, বস, আমরা ঢুকতে পারিনি, তারা ভেতরে পুরো এলাকা বুলেট প্রুফ করে রেখেছে, সেন্সার, ড্রোন, ইনফ্রারেড সব কিছু, এ যেন দুর্গ। জিসান হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা সবাই ব্যর্থ, কায়ানকে আমি কি জবাব দেব? আম্মি যেন হারিয়ে গেছে, আর ঈশার ছায়াও পাচ্ছি না। তার কণ্ঠে আতঙ্ক নয়, এখন কেমন পাগলামির রেশ। কায়ান জানলে সব শেষ, সে তখন আর থামবে না। ভিলার ছাদে দাঁড়িয়ে আছে আরহান, তার চোখে দূরদৃষ্টি। পাশ থেকে এলো আরেক এজেন্ট, স্যার, ধরা পড়া লোকটা মুখ খুলছে না, কিন্তু তার মোবাইলে কিছু এনক্রিপ্টেড ডেটা পাওয়া গেছে, খুব সম্ভবত কায়ানের লোক। আরহান কিছুক্ষণ চুপ থেকে বলল, সতর্ক থাকবে, কায়ানের কাছে আমাদের যেতে হবে না, ও নিজেই আমাদের কাছে আসবে। ঈশা দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখছে। কি হচ্ছে এইসব? কেন তার সাথেই এমনটা হচ্ছে? আরহানকে এখনও তার কাছে অস্পষ্ট লাগছে। এক পাহাড়ি সেতুর নিচে দাঁড়িয়ে কায়ানের আরেক বিশ্বস্ত লোক রুবান কথা বলছে ফোনে, স্যার, ফেল করেছি। জিসান হতাশ, ঈশা এখনও নিরাপদে। ওপাশ থেকে এক গলা আসে, এবার তাহলে আমি নামব। রুবান থেমে গেল। তৈরি হও, কায়ান আসছে, কিন্তু যেমনভাবে আসবে কেউ কল্পনাও করতে পারবে না। ফোনটা কেটে গেল। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো শেয়ালের ডাক কিংবা বাতাসে পাতা ওড়ার শব্দ। ভিলার গেট খুলে আরহান ভেতরে ঢুকল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের দিকে এগোতেই থমকে গেল। সোফার এক কোণে ঈশা বসে আছে নিঃশব্দে, চুল এলোমেলো, চোখে মুখে হতাশা।
আরহান ধীরে ধীরে এগিয়ে আসে, অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এখনো এইখানে কি করছ? ঈশা কোনো উত্তর দিল না, শুধু একবার তার দিকে তাকাল। আরহান নিঃশব্দে পাশে গিয়ে বসতেই ঈশা প্রশ্ন করল, আমি কি এমন করেছি যার জন্য আমাকে এত নিরাপত্তা দিতে হচ্ছে? না, তুমি কিছুই করনি, আমার কারণেই তুমি এই সবে জড়িয়ে পড়েছ। আরহান শান্ত গলায় বলল। আপনার কারণে মানে? ঈশা অবাক হয়ে তাকাল। হ্যাঁ, আমার কারণে। তুমি কায়ানের সম্পর্কে তো জানো? আরহানের প্রশ্নে ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কায়ান যে কোনো কারণে হোক আমাকে ট্র্যাপে ফেলতে চেষ্টা করছে। ওর উদ্দেশ্য আমার অবধি পৌঁছানো, কিন্তু ও কি চায় সেটা স্পষ্ট নয়। আপনার কাছে পৌঁছানোর উদ্দেশ্য কি? ঈশা ভয়ে ভয়ে বলল। সেটা জানতেই আমি এ শহরে এসেছি। আমি কে সেটা তো তোমার মামা তোমাকে বলেই দিয়েছে। সাধারণ এইসব ক্রাইম ইনভেস্টিগেশনে আমি সরাসরি কাজ করি না। কিন্তু সে আমার পিছু নিয়েছে কেন? ঈশা অবাক হয়ে প্রশ্ন করল। কারণ আমার বাবা মা অবধি পৌঁছানো সম্ভব নয়। বাড়ির চারিদিকেই সর্বক্ষণ নিরাপত্তা থাকে। তারই কায়ান এখন এই নোংরা পলিটিক্স খেলছে। আমাকে পেলে কি করবে ওরা? ঈশা আনমনে প্রশ্ন করতেই আরহান ঈশার মুখের দিকে তাকাল। তোমাকে পেলে কি করবে, কি করবে না সেটা জিজ্ঞেস করা ভালো। ঈশার চোখে মুখে ভয়, যেন চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছে। আরহানের মুখভঙ্গি একটু নরম হল। সে হাত বাড়িয়ে ঈশার গাল আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, বোকা মেয়ে, এ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় রেখেছি তোমায়। তোমার ছায়া পর্যন্ত পৌঁছাতে গেলে প্রাণ হারাবে আর কেউ। আর যদি তোমায় ছোঁয়ার কথাও ভাবে, জীবন্ত জাহান্নামে ছুঁড়ে ফেলব তাকে। চলবে। রূপকথার শহর পর্ব ১০ লেখিকা নবনী নীলা। রাত পেরিয়ে ভোরের আলো আসতেই ঈশার ধীরে ধীরে ঘুম ভাঙল। চোখ খুলেই দেখে তার পাশে ঘুমিয়ে আছে আরহান, শান্ত, স্থির, মুখে যেন যুদ্ধ শেষে ক্লান্ত সৈনিকের প্রশান্তি। ঈশা নিঃশব্দে তাকিয়ে থাকে ওর দিকে। ঈশা কি করে এই বিছানায় এলো তার জানা নেই। কাল রাতে কখন সে ঘুমিয়ে পড়েছে সেটাও সে জানে না। ঈশার বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। তার পাশে এই প্রথম কোনো পুরুষ ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে! কি মনে করে এই বদরাগী লোকটা তার পাশে ঘুমিয়ে আছে কে জানে। হঠাৎ আরহানের চোখ খুলে যায়। ঈশার চোখে চোখ পড়ে। গুড মর্নিং বলে আরহান ঘুমভাঙা গলায়। ঈশা কয়েকবার চোখের পলক ফেলে উঠে বসতে বসতে বলল, মনে হচ্ছে কোনো মেয়ের ঘুমিয়ে পড়া আপনার কাছে খুব স্বাভাবিক বিষয়। আরহান ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দিন। ঈশা আর চোখে তাকাল। তুমি কি জানতে চাচ্ছ যে এক বিছানায় মেয়েদের সাথে আমার রাত কাটানোর অভ্যেস আছে কিনা? আরহানের স্পষ্ট উক্তিতে ঈশা অপ্রস্তুত হয়ে তাকাল। আরহান উঠে বসতে বসতে বলল, সত্যি বলতে মানুষ হিসাবে আমি একটু অসভ্য রকমের, যেটা শুধু আমার কাছাকাছি এলেই বুঝতে পারবে। সেটা আমি এমনিতেই জানি। কিছুটা দূরত্ব বজায় রেখে বলল ঈশা। ইউ আর লাকি, ডু ইউ নো ওয়াই? ঈশা ভ্রুকুচকে তাকাতেই আরহান বলল, বিকজ আই এম হেয়ার টু প্রোটেক্ট ইউ, সো আই ওয়ন্ট বিহেভ লাইক আ পারভার্ট। বলতে বলতে আরহান রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে এক অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কায়ান। তার গলায় কালো স্কার্ফ, চোখে আগুন। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে নিজতে বলে, এটাই সময়। একটা টেবিলে ছড়ানো ডিভাইসগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে সে। ছোট সাইলেন্ট ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা, সিগন্যাল ব্লকার, প্রতিটি জিনিস সে নিজের হাতে পরীক্ষা করে নিচ্ছে। রুবান পেছনে এসে বলে, বস, নিশ্চিত? কায়ান উত্তর না দিয়ে একবার আয়নায় নিজের প্রতিচ্ছবির চোখে চোখ রাখে। আজ রাতে ভিলায় ঢুকব আমি নিজে। রুবান চুপ করে থাকে। সে জানে ঝড় আসতে চলেছে। ভিলার পেছনে মাঠে দাঁড়িয়ে আছে ঈশা, আর সামনে দাঁড়িয়ে আছে আরহান, হাতে একজোড়া ট্রেনিং গ্লাভস। তোমাকে আজ কিছু আত্মরক্ষার কৌশল শেখাব, বলল আরহান। কেন? আপনি থাকতে আমার কেন আত্মরক্ষা করতে হবে? ঈশা গলায় বিরক্তির সুর। তুমি কি প্রতি রাত আমার সাথে এক বিছানায় কাটাতে চাও নাকি? আরহান গম্ভীর ভঙ্গিতে বলে। ঈশার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আরহান আরও বলল, আমি কায়ানের হাত থেকে তোমাকে বাঁচাব, কিন্তু আমার হাত থেকে রক্ষা করতে পারব না। ছি,
এইসব বলতে লজ্জা লাগে না আপনার? ঈশার আগে গজগজ করতে করতে বলল। আরহান টান দিয়ে ঈশার 2 হাত ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর হাত দুটো পেছনে নিয়ে আটকে ফেলে বলল, না, আমার লজ্জা পাবার বয়স শেষ। মানে? মানে জানতে হবে না? কেউ এইভাবে হাত আটকে ফেলে কিভাবে নিজেকে ছাড়িয়ে নেবে, ট্রাই করো দেখি। ঈশা নিজের সমস্ত শক্তি দিয়ে ছটফট করতে লাগল, কিন্তু পারল না। কিভাবে কারো হাত ছাড়িয়ে বের হতে হয় আরহান বুঝিয়ে দিল। ঈশা মনোযোগ দিচ্ছে। আরহান এইবার পিছন থেকে ঈশার 2 বাহু শক্ত করে ধরতেই ঈশা চোখ কুঁচকে বলল, এইভাবে পিছন থেকে ধরার মানে কি? ট্রেনিংয়ের অংশ। এইভাবে কেউ পিছন থেকে ধরলে কি করবে? ঈশা চুপ করে কথা শুনছে। পিছন থেকে ধরলে নিজের মাথার পেছনের অংশ দিয়ে হিট করবে, হাত পা কম নাড়াবে, টার্গেট কাছাকাছি আসলে তবেই হিট করবে। হয়েছে, বুঝেছি, এইবার ছাড়ুন আমাকে, বলেই ঈশা ছটফট করতে লাগল। আরহান ঈশাকে ছাড়ল না, বরং ঈশার কানের কাছে গিয়ে বলল, এত ছটফট করছো কেন? বয়স কত তোমার? 21, বলেই আর চোখে তাকালো ঈশা। মাত্র 21? পিচ্চি, বলেই এক হাতে ঈশার মাথা ধরল আরহান। ছাড়ুন বলছি, বলেই ঈশা আরহানের শেখানো ট্রেনিং তার উপরেই প্রয়োগ করল। আরহান মোটেও প্রস্তুত ছিল না। ঈশা মাথা ঝাঁকিয়ে বাড়ি দিতেই আরহান খেয়াল করে সরে গেল। তারপর ঠোঁটের কোণে হাসি রেখে বলল, বাহ, গুড গার্ল, তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলেছ দেখি, বলেই আরহান ঈশার 2 বাহু ছেড়ে দিল। তারপর বলল, আমার শেখানো ট্রিক্স আমার উপরে প্রয়োগ করার ভুল আর কখনো করবে না, নেক্সট টাইম মাফ করব না, বলেই আরহান ভিলার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আরহান প্রস্তুতি নিয়ে বাইরে যাচ্ছে। গা ছুঁয়ে থাকা গাঢ় নীল জ্যাকেট, কানে হেডসেট। ঈশা দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? একটা ইনফরমেশন ট্রেস করতে হবে। আরহান উত্তর দেয়, আমি একা থাকব নাকি? একা কোথায়? তোমায় পাহারা দিতে বাইরে কত মানুষ তার ধারণা আছে? কিন্তু ভিতরে তো আমি একা। আমি একজনকে আসতে বলেছি, ভয় পাবার কারণ নেই। শহরের ভিতরকার রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল আরহান। এমন সময় একটা রিকশা হঠাৎ ব্রেক কষে। পাশে এক বৃদ্ধা হাঁটছিলেন। আরহানের গাড়ির সাথে ধাক্কা খেলেন বৃদ্ধা। আরহান গাড়ি থামিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বৃদ্ধাকে ধরে। ঠিক আছেন? বৃদ্ধা কোনো কথা বলে না, অবাক দৃষ্টিতে আরহানের দিকে তাকিয়ে থাকে, যেন আরহানকে তিনি চেনেন। আরহান বৃদ্ধাকে তুলে নিজের গাড়িতে বসিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। বাস, দেখছ, গায়ে আঘাত লাগলো বলে আমি হসপিটালে নিয়ে চলে এলাম। একেবারে তো ঈশার মতো নই, যে তার উপকার করতে চাই আর সে উল্টো ধরা মারতে আসে। না, এইটার উপরে ব্যক্তি তো আমরা বুঝে গিয়েছি, সুতরাং আজকের গল্পটা এটুকুই হলো, কালকে আবার শুরু হবে হেইডু। রূপকথার শহর, পর্ব 11। লেখিকা নবনী নীলা। হাসপাতালের জরুরি বিভাগে নিঃশব্দে বসে আছে আরহান। তার মুখে চিন্তার ছায়া, কপালটা ভাঁজ পড়ে আছে। পাশের বেডে শুয়ে আছেন সেই বৃদ্ধা, যিনি রাস্তায় হঠাৎ করে তার গাড়ির সামনে এসে পড়েছিল। নার্স এসে বৃদ্ধার হাতে স্যালাইন সেট করে দিয়ে বলল, মোটামুটি ঠিক আছেন এখন, বয়সের কারণে একটু কনফিউশন হচ্ছে মনে হয়, আত্মীয় বা ঠিকানা কিছু বলছেন না। আরহান ধীর গলায় জিজ্ঞেস করল, কেউ এসেছে খোঁজ নিতে? নার্স মাথা নাড়ল, না স্যার, কোনো রেসপন্স নেই, আমরা পুলিশ ইনফর্ম করেছি। বৃদ্ধা হঠাৎ চোখ মেলে তাকালেন, চাহনিতে যেন বিস্ময়, আবার যেন স্বস্তি। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে সে ধীরে ধীরে হাত বাড়ালেন আরহানের দিকে। তুই তুই এসে গেছিস খোকা? কণ্ঠটা কেঁপে ওঠে, আবেগে টলমল করে। আরহান বিস্মিত হয়ে বলল, আমি আপনার ছেলে না, আপনি ভুল করছেন। বৃদ্ধার কাপা কাপা হাতটা এসে ছুঁয়ে যায় আরহানের গাল। আরহান অবচেতনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। আমি জানতাম তুই একদিন ফিরবি, তুই বেঁচে আছিস। আরহান গলার স্বর নিচু করে বলে, আপনি ভুল করছেন। বৃদ্ধার চোখ ভরে উঠে জল দিয়ে, তুই রাগ করিস এখনো? আমার খোকা তো রাগী ছিল ছোটবেলা থেকেই। আরহান অসহায়ভাবে চারপাশে তাকায়, যেন কোথাও একটা উত্তর খুঁজছে। নার্স এসে আবার কিছু বলতেই বৃদ্ধা হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, এটা আমার ছেলে, আমার খোকা। হাসপাতালের অন্য রোগীরাও তাকাতে শুরু করে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে পড়ে। বৃদ্ধা কেঁদে ফেলেন, ও হারিয়ে যাবে আবার। আরহান চুপ করে দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানিক পরে পুলিশ এসে বৃদ্ধার বিষয়ে রিপোর্ট করে। পরিচয় প্রমাণ কিছু মেলেনি। ডাক্তার বলল, হয়তো ডিমেনশিয়া বা ট্রমার কারণে বৃদ্ধার স্মৃতি গুলিয়ে গেছে।
কিছুদিন হাসপাতালে রাখা হবে, এরপর ওল্ড হোম বা গাইডিয়ান হ্যান্ডওভার আইন অনুযায়ী প্রক্রিয়া হবে, জানালো এক অফিসার। আরহান চুপ করে সব শুনল। তারপর হঠাৎ বলল, ওনার পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ওনার দায়িত্ব নিচ্ছি। সবাই অবাক। পুলিশ বলল, স্যার, আপনি তো বললেন উনি আপনার মা না। হ্যাঁ, কিন্তু এইভাবে রেখে গেলে উনি আরও বেশি ছটফট করবেন। কিছুক্ষণ চুপ থেকে আরহান চোখ নামিয়ে বলল। পরে বৃদ্ধার ঔষধ আর নরম একটা শাল কিনে নিয়ে আরহান তাকে নিজের গাড়িতে তুলল। গাড়ির দরজার পাশ থেকে বৃদ্ধা আবার বললেন, খোকা, আমরা কি এখন বাড়ি যাচ্ছি? আরহান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল ওনার চোখে, তারপর ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি। ঘরের দরজা বন্ধ, আলো ক্ষীণ। আয়নার সামনে বসে আছে কায়ান, নিঃশব্দ, ঠান্ডা, কেন্দ্রীভূত। কায়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ডাকল। তারপর কায়ান মেকআপ বক্স খোলে। ত্বকের রং মিলিয়ে নেওয়া এক প্রকার বিশেষ কনসিলার দিয়ে সে নিজ হাতের চিহ্নগুলো ঢেকে ফাটতে শুরু করে। প্রতিটি ট্যাটুই যেন কায়ানের জীবনের এক একটা অধ্যায়, হিংস্রতা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ। তারপর সে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। হুবহু আরহানের পোশাকের ধরন সাজিয়ে রাখা হয়েছে, যেমনটা আরহানের স্টাইল। কায়ান ধীরে ধীরে পোশাকগুলো পরে। তারপর একপাশে রাখা টেবিল থেকে সে দেখে আরহানের চলাফেরা বিশ্লেষণের ভিডিও। মনোযোগ দিয়ে লক্ষ্য করে আরহান কিভাবে হাঁটে, কিভাবে থামে, কিভাবে কারো দিকে তাকায়। কায়ান বারবার আয়নার সামনে সেই ভঙ্গি অনুকরণ করে। ধৈর্য, নিখুঁত ছদ্মবেশের জন্য চাই ধৈর্য আর সময়। নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে কায়ান ঠান্ডা হাসি দেয়। রুবান দরজার পাশে এসে দাঁড়ায়। বস, ভিতরে ঢোকার প্ল্যান কি আজ রাতে এক্সিকিউট করা হবে? কায়ান ঘুরে তাকায়, তার চোখে সাপের মতো শীতল আলো। হ্যাঁ। তারপরে কায়ান নিজের হাতে ছোট ডিভাইস ব্যাগ খোলে। প্রতিটা ডিভাইস সাইলেন্ট ড্রোন, সিগন্যাল ব্লকার, ইনফ্রারেড সেন্সর সে নিজ হাতে চেক করে। একটা ছোট সূচের মতো ডিভাইস তুলে নিয়ে বলে, আজ রাতে যেন কোনো ভুল না হয়। রুবান নিচু গলায় বলে, জি, অবশ্যই। মায়ের দিকে খেয়াল রাখছ তো? কায়ানের হঠাৎ নিজের মায়ের প্রসঙ্গ তুলায় রুবান যেন দম ফেলতে ভুলে গেল, যেন নিজের মৃত্যু দেখতে পেল সামনে। রুবান হ্যাঁ সূচক মাথা নাড়তেই কায়ান বেরিয়ে যায়। বিকেলে নরম আলো ছড়িয়ে আছে ভিলার চারপাশে। দরজা খুলে ঢুকছে আরহান, সাথে সেই বৃদ্ধাকে হাত ধরে ধরে হাঁটাচ্ছেন। বৃদ্ধার চোখে এখনও এক ধরনের স্বপ্নবিলাসী উজ্জ্বলতা। ঈশা লিভিং রুমে দাঁড়িয়েছিল। আরহানের পাশে না অচেনা মুখ দেখে চমকে ওঠে ঈশা। বৃদ্ধা এগিয়ে এসে ঈশার মুখে হাত বুলিয়ে দেয়। এই মিষ্টি মেয়েটি কে রে খোকা? ঈশা পুরো হতবাক। তার চোখ চলে যায় আরহানের দিকে। চোখে একটা স্পষ্ট প্রশ্ন, কেউ নেই। আরহান একটু ইতস্তত হয়ে বলল, আজ রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল, এরপর থেকে উনি আমাকে নিজের ছেলে ভেবেছেন। ঈশা ধীরে ধীরে বলল, এই কারণে আপনি উনাকে এখানে এনেছেন? হ্যাঁ, আপাতত থানায় ডায়েরি করেছি, কিন্তু উনি হাসপাতালে একা থাকতেও চাইছেন না। ঈশা চোখ বড় বড় করে আরহানের দিকে তাকালো, কিন্তু আরহান কোনো কথা না বলে ক্লান্ত পায়ে নিজের রুমের দিকে চলে যায়। ঈশা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে, আর বৃদ্ধা তার হাত চেপে ধরে বলে, তোকে দেখেই মনটা জুড়িয়ে গেল মা, আমি অনেকদিন শান্তি পেলাম। ঈশার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলেতে থাকে। সে বুঝে যায় এই নারীর সঙ্গে কোনো রহস্য জড়িয়ে আছে। ভিলার বারান্দার পাশে বসে আছে ঈশা ও সেই বৃদ্ধা। নরম বাতাস বইছে, চারপাশে এক ধরনের নীরবতা। ঈশা সাবধানে প্রশ্ন করে, আপনার নাম কি? বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার নাম ফাহিমা, ফাহিমা খাতুন। আপনার বাড়ি কোথায়? বৃদ্ধা ভ্রু কুঁচকে ফেলে, মাথা নিচু করে ফেলে, যেন মনে করার চেষ্টা করছে। আমি জানি না মা, সব মনে পড়ে না, শুধু কিছু জিনিস ভাসে মাথায়, একটা পুকুর ঘাট, একটা সুন্দর বাড়ি, আর আমার 2 ছেলে একসাথে খেলছে। ঈশা অবাক হয়ে বলে, 2 ছেলে? বৃদ্ধা হালকা হেসে ফেলে, চোখে দূরে তাকানো দৃষ্টি। হ্যাঁ, 2 ছেলে আমার। বড়টা ছিল শান্ত, রাগী, আর ছোটটা দুষ্ট, জেদি। কিন্তু ছোটবেলায় বড় খোকাকে কোথায় যে হারিয়ে ফেললাম আর কোনোদিন খুঁজে পাইনি। ঈশা ধীরে ধীরে বলে, আর ছোট ছেলেটা? দুজনে এত মিল ওদের। ঈশার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে বুঝতে পারে ফাহিমা অতীত খুব স্পষ্টভাবে মনে রাখতে পারছেন, কিন্তু বর্তমান নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত। ঈশা ধীরে ধীরে বলে, আপনি কিভাবে চিনলেন আপনার খোকা উনি? বলেই ব্যস্ত আরহানের দিকে ইশারা করল। বৃদ্ধা মাথা নেড়ে বলে, চোখে পড়তেই মনে হলো ওই আমার খোকা। কতবার ওকে খুঁজেছি জানো মা, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। আমি জানি এটাই আমার খোকা। বৃদ্ধার সাথে কথা বলে ঈশার মন তো ভারী হয়ে গেল। রাত নামতে শুরু করেছে। ভিলার চারপাশে যেন নিঃশব্দ ছায়ারা হাঁটছে। আরহান ফোনে কথা বলতে বলতে দ্রুত বেরিয়ে যাচ্ছেন। তার কণ্ঠে স্পষ্ট তাড়াহুড়ার ছাপ।
ঈশা, আমাকে আজ রাতে আমি বাইরে থাকব, একটা ইমিডিয়েট ইনফরমেশন টার্গেট করেছি। চিন্তা করো না, ভিলার ভিতরে একজন পুলিশ অফিসার তোমাদের সিকিউর করবে। ঈশা জানালার ধারে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি একা যাচ্ছেন? আরহান পেছনে না তাকিয়ে বলে, সাথে টিম আছে। এই কথা বলে সে দরজা খুলে বেরিয়ে যায়। রাত হলো ৮টা, দরজায় টোকা পড়ল। ঈশা দরজা খুলতেই দেখতে পায় সাদা শার্ট, ড্যানিম প্যান্ট আর কালো জ্যাকেট পরা একজন পুলিশ অফিসার। গম্ভীর মুখে নিজেকে পরিচয় দেন, সাব ইন্সপেক্টর রিফাতুন নাসরিন। আমাকে আরহান স্যার পাঠিয়েছেন, এই রাতটা আমি এখানে থাকব মিস ঈশা। ঈশা একটু অবাক হলেও মাথা নাড়ে। ভিতরে আসুন। নাসরিন ঘরে ঢুকেই পুরো ভারী একবার স্ক্যান করে নেয়। তার চোখে প্র্যাকটিস করা শীতলতা। আশেপাশের নিস্তব্ধতা তার নজর এড়িয়ে যেতে পারে না। ধীরে ধীরে রাত গভীর হয়। দেয়ালের ঘড়িতে সময় তখন 2টা 7 মিনিট। চারদিকে শুধু ঘড়ির টিকটিক আর রাতের নীরব নিঃশ্বাস। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় একটানা 3বার কড়া নাড়ার শব্দ। ঈশা চমকে উঠে দাঁড়ায়। বৃদ্ধা তখন ঘুমন্ত, বিছানায় কাঁথা জড়িয়ে আছেন। ঈশা এগিয়ে দরজার দিকে পা বাড়াতে যায়, তখনই পাশ থেকে সাব ইন্সপেক্টর রিফাতুন নাসরিন দ্রুত এসে বলেন, স্টপ, একটু অপেক্ষা করো। নাসরিন হাত ঈশার সামনে ধরে দাঁড়ান। তার চোখে স্পষ্ট সতর্কতা। দরজার পাশে থাকা ছোট ওয়্যারলেস সেটে কিছু একটা বলেন, আউটার সিকিউরিটি, রিপোর্ট করুন, কে দাঁড়িয়ে আছে মেন গেটে। একটু পর সাড়া আসে, কনফার্মড আরহান স্যার। নাসরিন ঈশার দিকে তাকান, তারপর এক ধাপ এগিয়ে দরজার লক খোলেন। ধীরে ধীরে দরজাটা খুলে দেন। তারপর স্যার বলে স্যালুট দেয়। আরহান উত্তরে কিছু বলে না, শুধু মাথা নাড়ে। ঈশা অবাক হয়ে তাকিয়ে আরহানকে দেখছে। আরহানের দৃষ্টি যেন তার দিকে স্থির। হঠাৎ ঈশার ভীষণ অস্বস্তি লাগল। ঈশা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আপনি ফিরবেন না বলেছিলেন? আরহান উত্তরে কিছু না বলে ঈশার দিকে এগিয়ে আসতে শুরু করে। চলবে। রূপকথার শহর, পর্ব 12। লেখিকা নবনী নীলা। ঈশা অবাক হয়ে তাকিয়ে আরহানকে দেখছে। আরহানের দৃষ্টি যেন তার দিকে স্থির। হঠাৎ ঈশার ভীষণ অস্বস্তি লাগল। ঈশা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আপনি ফিরবেন না বলেছিলেন? আরহান উত্তরে কিছু না বলে ঈশার দিকে এগিয়ে আসতে শুরু করে। ঈশার আরহানের চোখের দৃষ্টি অন্যরকম লাগছে যেন। 2 চোখের কোণে রহস্য জমে আছে। প্ল্যান চেঞ্জ হয়েছে, ঈশার দিকে তাকিয়ে বলল আরহান। তার চোখে এক অচেনা স্থিরতা, যেন মানুষ নয়, শিকারীর দৃষ্টি। আরহান নামের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটি আসলে কায়ান। অভিনয়ের মুখোশ নিখুঁত হলেও চোখের অভ্যন্তরের সেই পুরনো আগুন লুকানো যায়নি। সে ধীরে ধীরে পা ফেলে ঈশার দিকে এগিয়ে যায়। এক একটা পা যেন এক একটা নিঃশব্দ বিস্ফোরণ। ঈশা নিশ্চুপে দাঁড়িয়ে আছে। নাসরিন পেছনে দাঁড়িয়ে রাডার মতো নজর রাখছে বাইরের দিকে। কায়ান ভেতরে ঢুকতেই দেয়ালের আয়নায় নিজেকে একবার দেখে নেয়। শার্ট ঠিকঠাক, হেয়ারস্টাইল মিলছে, কণ্ঠের টোনও চর্চা করা। তবু চোখের অভ্যন্তরের সেই শীতল নিষ্ঠুরতা ভুলে গেছে কি? এত নিখুঁত প্ল্যান, এত ভালো রিহার্সাল, কিন্তু এই মেয়ে যদি হৃদয় দিয়ে চেনার চেষ্টা করে, তবে কি এই মুখোশ ভাঙবে? কায়ান ঈশাকে লক্ষ্য করে, দৃষ্টি এমন যেন সে ঈশার মনের কথাও শুনতে পাচ্ছে। তারপর তার চোখ সরে যায়, ধীরে ধীরে পুরো ভিলার গঠনটা বিশ্লেষণ করতে থাকে। সিঁড়ির বাঁক, লাইটের সোর্স, কোন কোন দরজা খোলা থাকে, সব খুঁটিনাটি মেপে নিচ্ছে সে। ঈশার একদম কাছাকাছি পৌঁছাতেই নাসরিন পাশে এসে বলে, সব ঠিক আছে স্যার, প্ল্যানটা কি সফল হয়েছে? কায়ান মাথা নাড়ি, কণ্ঠে রুক্ষ ভঙ্গি রেখে বলে, তোমার সাথে এই ব্যাপারে সকালে কথা হবে। নাসরিন মাথা হেট করে সরে যায়। কায়ান ঈশার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এখনো ঘুমাওনি? কায়ান খুব ভেবে প্রতিটা শব্দ উচ্চারণ করছে। না, ঘুম আসছিল না। ঈশার শান্ত জবাব। কায়ান হাত বাড়িয়ে ঈশার গালে হাত দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। ঈশা এই স্পর্শে অপ্রস্তুত হয়ে যায়। অনেক কিছু বলতে গিয়েও যেন সে থেমে গেছে। রাত আরও গভীর হয়। ঈশা বিছানায় গড়াগড়ি করছিল, ঘুম আসছিল না, বুক ধরফর করছিল। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। আরহানের রুমের দরজার সামনে এসে থামে। হাত কাঁপছে, দরজায় কড়া নাড়ে না, ধাক্কাও দেয় না। দরজা খোলা। সে ধীরে ধীরে ভিতরে ঢোকে। পুরো রুমটা অন্ধকার ও ধোঁয়া আচ্ছন্ন। বারান্দার পাশে একটি অবয়ব দেখা যাচ্ছে, হাতে জ্বলন্ত সিগারেট। কিছুক্ষণ আগের ঘটনা। অন্ধকার রাত, বাতাসে কেবল ইলেকট্রিক ওয়্যারের ফিসফিস আর রাস্তার আলোয় পড়া ছায়া।
আরহান সাদা এসইউভি গাড়ির সামনের সিটে বসে রিসিভারে ফিসফিস করে বলেন, দ্রুত চারপাশ চেক করো, জিপিএস বলছে লোকেশন এখানেই। টিমের বাকি দুজন আগে বেরিয়ে গেছে চত্বর স্ক্যান করতে, কিন্তু 12টা 15 মিনিট কোনো রেসপন্স নেই। আরহান সন্দেহ করে, তখনই গাড়ি থেকে নেমে আসে। কোমরে তার গ্লক পিস্তল, কাঁধে জ্যাকেটের নিচে বুলেট প্রুফ। সে ধীরে ধীরে এগিয়ে যায় পুরনো ফ্যাক্টরি ভবনের দিকে। হঠাৎ ছায়া, তার পাশ দিয়ে ছুটে গেল এক অদ্ভুত প্রতিচ্ছবি, দ্রুত, প্রশিক্ষিত, নিঃশব্দ। আরহান তৎক্ষণাৎ পেছনে ঘুরতেই পিছন থেকে চাপা ধাক্কা। দ্রুত গতিতে কেউ একজন তার ঘাড়ে বিশেষ সেডেটিভ ইনজেক্ট করে দেয়, কারণ ওরা জানে বুদ্ধি কিংবা শক্তি কোনোটাই আরহানকে কাবু করা সম্ভব নয়। আরহান চোখ মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু চারদিক ঝাপসা। একটা মুহূর্তে সে দেখতে পায় মাস্ক পরা 3 জন। তার কানে শেষ যে শব্দটা আসে, টার্গেট কনফার্মড, অ্যান্টি ট্রেস মোড অন। তারপর নিঃশব্দে অন্ধকারে মিশে যায় সবকিছু। অজানা জায়গা। ঘণ্টা 2 পর আরহান চোখ মেলে দেখে তাকে একটা ধাতব চেয়ারে বেঁধে রাখা হয়েছে। চারদিক অন্ধকার, হালকা সবুজ আলো কাঁপছে দেয়ালের কোণে। সামনের ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে। তার ঠোঁটের কোণে ঠান্ডা হাসি, গলা থেকে নেমে আসে বিষাক্ত স্বর। হ্যালো, সিআইডি আরহান আহমেদ, ফাইনালি তোমাকে নিজের জিম্মি করতে পেরেছি। আরহান জোর করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু হাত দুটো লক করা। অল্প আলোতে আরহান সামনের অবয়বের মুখ স্পষ্ট দেখতে পারছে না। আরহান শ্বাস নিয়ে ফিসফিস করে বলে, কি উদ্দেশ্য তোর? কায়ান মুচকি হাসে, কোনো উদ্দেশ্য নেই, তবে এই খেলাটা আমার খুব পছন্দের। বলতে বলতে কায়ান এগিয়ে আসছে। হালকা আলোয় চেহারা দেখা যাচ্ছে। আরহান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অবিকল তার চেহারা। আরহান ঘেমে ওঠে, তার কণ্ঠ কেঁপে ওঠে। এটা কিভাবে সম্ভব? কায়ান হাসতে হাসতে তার মুখটা আরও কাছে আনে, বলল, কিন্তু এটাই বাস্তবতা, অবিকল এক। আরহান ঝাঁকুনি দিয়ে উঠতে চেষ্টা করে। চেষ্টা কেবল টনটন শব্দ করে। তার চোখে আগুন। তাতে আমার কিছু যায় আসে না। সত্যি বের করতে আমার তোর প্রয়োজন নেই। কায়ান থেমে যায়। এক মুহূর্ত চুপ থেকে বলে, উফ, এত উত্তেজিত হলে তো সমস্যা। এরপর আমি যা যা করব তা সহ্য করতে হলেও তো শান্ত থাকতে হবে। দেয়ালের পাশে এক লাল বোতাম টিপে দেয় কায়ান। মুহূর্তেই মেঝে কেঁপে ওঠে। আরহানের গলা থেকে বেরিয়ে আসে চাপা চিৎকার, কায়ান। কায়ান ঠোঁট চেপে হাসে, তারপর বলে, কি যেন নাম মেয়েটার? ঈশা, রাইট? কায়ানের মুখে ঈশার নাম শুনতেই রাগে আরহানের চোখ লাল হয়ে আসল। আরহান দাঁতে দাঁত চিপে বলল, ডোন্ট ইউ ডেয়ার। আমি একটু দুষ্ট টাইপের, যে কাজ করতে না করা হয় আমি সেটাই করি। ঈশার কিছু হলে তোকে জীবন্ত কবর দিয়ে দিব। আরহান হুঙ্কার দিয়ে উঠল। কায়ান এগিয়ে এলো, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। না না, কিছু করব না, কিন্তু যদি একটু ছুঁয়ে দেখি। বলা শেষ না করতেই আরহান নিজের পা দিয়ে সজোরে কায়ানের হাঁটুতে লাথি দিল। কায়ান ব্যালেন্স হারিয়ে একটু দূরে ছিটকে যায়। খুব খারাপ হলো, বলেছি না যেটা করতে না করা হয় সেটাই আমি বেশি করে করি। বলেই কায়ান একটু হাসল, তারপর বেরিয়ে গেল। আপনি সিগারেট খান? হঠাৎ এই প্রশ্নে কায়ান পিছন ফিরে তাকায়। ঈশা দাঁড়িয়ে আছে। কায়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, কেন, অবাক লাগছে? ঈশা পাশে এসে দাঁড়াল, তারপর বলল, হ্যাঁ, কখনো দেখিনি, তবে আজকে আপনাকে অন্যরকম লাগছে। কায়ান ঝুঁকে গিয়ে ঈশার চোখের দিকে তাকাল, তারপর বলল, মানুষ কি সবসময় একরকম থাকে? বলেই কায়ান ঈশার কোমরে হাত দিতেই ঈশার ছিটকে সরে গেল। কায়ানের চোখে মুখে বিজয়ের হাসি। সে হাতে থাকা সিগারেটটা আবার ঠোঁটে ধরল, তারপর ধোঁয়া ছেড়ে বলল, তোমার ভয় হয় না একা আমার সাথে এই বাড়িতে থাকতে? ঈশা চোখ তুলে তাকাল, নিঃশ্বাস নিতেও কেমন অস্বস্তি হচ্ছে তার। ঈশা নিচু গলায় বলল, মানে 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 বোঝার বয়স তোমার হয়েছে, তারপরও যদি না বোঝো তাহলে বলছি। বলেই কায়ান হাতের সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। ঈশা একটা ঢোক গিলে তাকাল, তার শরীর ঘামছে। কায়ান এগিয়ে এসে ঝুঁকে ঈশার চোখে চোখে রেখে বলল, ভয় হয় না যদি আমি? বলেই কায়ান ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখল। যদি আমি ছুঁয়ে দেই, কে বাঁচাবে তোমায়? চিৎকার করলেও কেউ আসবে না। হাস টাইটেন। রূপকথার শহর, পর্ব 13। লেখিকা নবনী নীলা। কায়ান এগিয়ে এসে ঝুঁকে ঈশার চোখে চোখে রেখে বলল, ভয় হয় না যদি আমি? বলেই
কায়ান ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখল। যদি আমি ছুঁয়ে দেই, কে বাঁচাবে তোমায়? চিৎকার করলেও কেউ আসবে না। ঈশা পেছনে হেঁটে যায়, তার শ্বাস ভারী, শরীর থরথর করছে। কায়ানের চোখে সেই নিষ্ঠুর খেলা, যেটা আরহানের চোখে কখনো ছিল না। কায়ান আর এক পা এগোয় না, ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি নিয়ে বলল, ভয় পাচ্ছ বুঝি? ভয় পাওয়াটাই স্বাভাবিক। একদম অসভ্যতা করবেন না, ঈশা রক্তচক্ষু নিয়ে বলল। কায়ান নীরবে হাসে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। তাই যদি করি অসভ্যতা, তুমি কি করবে? বলেই ঈশার কবজি শক্ত করে ধরে ফেলে। আপনি পাগল হয়ে গেছেন, ঈশা জোরে বলতেই হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কায়ান এবার দু হাতে তার বাহু চেপে ধরে ফিস ফিস করে বলে, কোথায় যাচ্ছ? এসো, একটু পাগলামি করি তোমার সাথে। তার মুখ আর ঈশার মুখের মাঝে আর এক চুল ফাঁকা নেই। ঈশার চোখ জ্বলে উঠল। ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে। জোরে নিজের মাথা দিয়ে কায়ানের মুখে আঘাত করে। কায়ান হতবাক, নাক চেপে ধরে সরে যায়। সে ভাবেনি এই মেয়েটা এতটা সাহসী হতে পারে। তার তো মনে হয়েছিল মেয়েটা হবে একেবারে শান্ত, কোমল একটা ফুলের মতো। কিন্তু না, এই মেয়ে আগুন। সে হাসে, ঠোঁটে তৃপ্তির ছাপ। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই হাসিটা এত অচেনা লাগছে কেন? কে আপনি? আনমনে প্রশ্নটা বেরিয়ে যায় তার ঠোঁট থেকে। আপনাকে এত অচেনা লাগছে কেন? কায়ান থেমে যায়। এই মেয়ে শুধু সাহসী না, বুদ্ধিমানও। তবে যতই বুদ্ধিমান হোক, সত্যিটা জানবে না সে কখনো। ঠান্ডা গলায় কায়ান বলে, আমি শুধু দেখছিলাম তুমি ঠিক কতটা সাহসী, বাট আই এম ইমপ্রেসড। অসহ্য, ঈশা বিরক্তির সাথে বলে এবং দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাত। ফাহিমা খাতুন ঘুমিয়ে আছেন। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এই ঘুম সহজে ভাঙবে না। ঈশা চুপ করে বসে আছে তার বিছানার পাশে। এই কয়দিন একা থাকলেও এতটা ভয় তাকে কখনো পায়নি। কিন্তু আজ কেন যেন নিজেকে খুব একা আর অস্থির লাগছে। সে দরজা ভেতর থেকে লক করে দেয়। সে সারা রাত শুধু পায়চারি করে। ভোরের আলো ফুটতেই ঈশার দম যেন একটু ফিরল। সে চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। ঈশা ভ্রু কুঁচকে কলটা ধরে। ওপাশ থেকে ভেসে এলো চীনা এক কণ্ঠ। হ্যালো ঈশা, তুমি ঠিক আছো? ওই বাস্টার্ড কিছু করেনি তো? বলো আমাকে। ঈশার চোখ ছানা বড়া হয়ে গেল। আরহান? মানে, আপনি কার কথা বলছেন? গলা কাঁপছে ঈশার। কায়ান, ওর থেকে দূরে থাকবে। আমি যা বলেছি মনোযোগ দিয়ে শোনো। ওই বাড়িতে তুমি যাকে আরহান ভাবছ, সে আমি না, সে কায়ান। ঈশার যেন পৃথিবীটা থেমে গেল। এটা কিভাবে সম্ভব? চেহারা তো হুবহুব। হ্যাঁ, এই সুযোগটাই সে নিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাব। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো ঈশা। আপনি ঠিক আছেন? ঈশার চোখে জল। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কল কেটে গেছে। ঈশা চুপ করে বসে থাকে। তার মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়েছে। আরহান রুদ্রকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। তাকে বাঁচাতে গিয়ে রুদ্র আহত হয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা। রাত ৩টা। ঘন অন্ধকার, বাইরে ঝড়ো হাওয়া। পুরনো কারখানার ভেতরের একটা ঘরে আরহানকে চেয়ারের সাথে শক্ত করে বাঁধা। মুখে রক্ত, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি এখনও তীক্ষ্ণ। দেওয়ালের কোনায় ক্যামেরা, দরজার বাইরে দাঁড়িয়ে ২ পাহারাদার। তাদের এক একজনের হাতে আগ্নেয়াস্ত্র। হঠাৎ দূরে একটা শব্দ, কোনো একটা কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ। পাহারাদাররা একে অপরের দিকে তাকাল। তারপর থাপ। একজনের মাথায় পিছন থেকে বাট দিয়ে মারল কেউ। সে মাটিতে লুটিয়ে পড়ল নিঃশব্দে। আর একজন পালাতে চাইলেও ছায়া থেকে রুদ্র বেরিয়ে এসে তাকে কুস্তির ভঙ্গিতে মাটিতে ফেলে দিল। রুদ্র এক ঝলকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। স্যার? আরহান চোখ তুলে তাকায়। রুদ্র? রুদ্র দ্রুত গতিতে আরহানের বাঁধন কেটে দেয়। ঠিক তখনই গর্জে ওঠে বন্দুকের গুলি। ধাঁই ধাঁই, বাইরে থেকে গুলি ছুটে আসে। কায়ানের লোকেরা বুঝে গেছে কেউ ঢুকেছে। রুদ্র আরহানের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, পাল্টা গুলি চালায়। একজন শত্রু মাটিতে পড়ে যায়, কিন্তু আর একজন পাশ থেকে গুলি ছড়ে। রুদ্রের বাঁ কাঁধে আঘাত। আহ! রুদ্র কেঁপে উঠে পেছনে হেলে পড়ে। আরহান পিস্তল ধরে শেষ শত্রুটিকেও নিষ্ক্রিয় করে দেয়। আরহান যে মুক্ত এই কথা কায়ান জানে না, কারণ তার পাহারায় যারা ছিল সবাই এখন জিম্মি।
কিন্তু কায়ানের কানে কথা পৌঁছানোর আগেই আরহানকে ফিরতে হবে। ভিলার চারিপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেন কায়ান পালাতে না পারে। ঈশা ড্রয়িং রুমে পায়চারি করছিল। নাসরিনও সতর্ক অবস্থায় রয়েছে, চোখ কান একদম খোলা। কায়ান নিচে নেমে এলো। এত তাড়াতাড়ি কায়ান উঠে পড়বে ঈশা ভাবেনি। কায়ান নিচে নামতেই যেন ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গুড মর্নিং সুইটহার্ট, কায়ান ঈশার দিকে তাকিয়ে বলল। ঈশা ভ্রু কুছিয়ে তাকালো। কি অদ্ভুত, একই চেহারা, হবে স্বভাব কতটা ভিন্ন। ঈশা উত্তরে শান্ত গলায় বলল, গুড মর্নিং। কায়ানকে কোনোভাবে সে সন্দেহ করতে দিবে না, স্বাভাবিক আচরণ করতে হবে। ঈশা মনে মনে একটা প্ল্যান করছে, হাতে নাতে ধরবে এই কায়ানকে। কায়ান সকালের শুরুতেই সিগারেট ধরালো, তারপর সামনের বাগানে গেল। খুব ভালো করে সবটা দেখছে সে। সিগারেট শেষ করে কায়ান ফুং দিল জিসানকে, কিন্তু কল ধরছে না। কায়ানের মাথা গরম হয়ে গেল। তারপর রুবানকে কল দিতেই বন্ধ হয়ে এলো। কিছু একটা সমস্যা হয়েছে। কায়ান দ্রুত ভিলার ভিতরে এলো। ভেতরে আসতেই বড় রকমের এক ধাক্কা খেল সে। ঈশা ফাহিমা খাতুনকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছে। কায়ান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে রক্ত ভেসে উঠছে। মা, তার মা এইখানে কি করছে? রাত ৩টা, ঘন অন্ধকার, বাইরে ঝড়ো হাওয়া। পুরনো কারখানার ভেতরের একটা ঘরে আরহানকে চেয়ারের সাথে শক্ত করে বাঁধা। মুখে রক্ত, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি এখনও তীক্ষ্ণ। দেওয়ালের কোনায় ক্যামেরা, দরজার বাইরে দাঁড়িয়ে ২ পাহারাদার, তাদের এক একজনের হাতে আগ্নেয়াস্ত্র। হঠাৎ দূরে একটা শব্দ, কোনো একটা কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ। পাহারাদাররা একে অপরের দিকে তাকালো। তারপর থাপ, একজনের মাথায় পিছন থেকে বাট দিয়ে মারল কেউ। সে মাটিতে লুটিয়ে পড়ল নিঃশব্দে। আরেকজন পালাতে চাইলেও ছায়া থেকে রুদ্র বেরিয়ে এসে তাকে কুস্তির ভঙ্গিতে মাটিতে ফেলে দিল। রুদ্র এক ঝলকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। স্যার, আরহান চোখ তুলে তাকায়। রুদ্র দ্রুত গতিতে আরহানের বাঁধন কেটে দেয়। ঠিক তখনই গর্জে ওঠে বন্দুকের গুলি। ধাঁই ধাঁই, বাইরে থেকে গুলি ছুটে আসে। কায়ানের লোকেরা বুঝে গেছে কেউ ঢুকেছে। রুদ্র আরহানের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, পাল্টা গুলি চালায়। একজন শত্রু মাটিতে পড়ে যায়, কিন্তু আর একজন পাশ থেকে গুলি ছড়ে। রুদ্রের বাঁ কাঁধে আঘাত। আহ! রুদ্র কেঁপে উঠে পেছনে হেলে পড়ে। আরহান পিস্তল ধরে শেষ শত্রুটিকেও নিষ্ক্রিয় করে দেয়। আরহান যে মুক্ত এই কথা কায়ান জানে না, কারণ তার পাহারায় যারা ছিল সবাই এখন জিম্মি। কিন্তু কায়ানের কানে কথা পৌঁছানোর আগেই আরহানকে ফিরতে হবে। ভিলার চারিপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেন কায়ান পালাতে না পারে। ঈশা ড্রয়িং রুমে পায়চারি করছিল। নাসরিনও সতর্ক অবস্থায় রয়েছে, চোখ কান একদম খোলা। কায়ান নিচে নেমে এলো। এত তাড়াতাড়ি কায়ান উঠে পড়বে ঈশা ভাবেনি। কায়ান নিচে নামতেই যেন ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গুড মর্নিং সুইটহার্ট, কায়ান ঈশার দিকে তাকিয়ে বলল। ঈশা ভ্রু কুচকে তাকালো। কি অদ্ভুত, একই চেহারা, হবে স্বভাব কতটা ভিন্ন। ঈশা উত্তরে শান্ত গলায় বলল, গুড মর্নিং। কায়ানকে কোনোভাবে সে সন্দেহ করতে দিবে না, স্বাভাবিক আচরণ করতে হবে। ঈশা মনে মনে একটা প্ল্যান করছে, হাতে নাতে ধরবে এই কায়ানকে। কায়ান সকালের শুরুতেই সিগারেট ধরালো, তারপর সামনের বাগানে গেল। খুব ভালো করে সবটা দেখছে সে। সিগারেট শেষ করে কায়ান ফোন দিল জিসানকে, কিন্তু কল ধরছে না। কায়ানের মাথা গরম হয়ে গেল। তারপর রুবানকে কল দিতেই বন্ধ হয়ে এলো। কিছু একটা সমস্যা হয়েছে। কায়ান আজ করতে পারছে। কায়ান দ্রুত ভিলার ভিতরে এলো। ভেতরে আসতেই বড় রকমের এক ধাক্কা খেল সে। ঈশা ফাহিমা খাতুনকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছে। কায়ান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে রক্ত ভেসে উঠছে। মা, তার মা এইখানে কি করছে? চলবে। রূপকথার শহর, পর্ব ১৪, লেখিকা নবনী নীলা। কায়ান সকালের শুরুতেই সিগারেট ধরালো, তারপর সামনের বাগানে গেল। খুব ভালো করে সবটা দেখছে সে। সিগারেট শেষ করে কায়ান ফোন দিল জিসানকে, কিন্তু কল ধরছে না। কায়ানের মাথা গরম হয়ে গেল। তারপর রুবানকে কল দিতেই বন্ধ হয়ে এলো। কিছু একটা সমস্যা হয়েছে। কায়ান আজ করতে পারছে। কায়ান দ্রুত ভিলার ভিতরে এলো। ভিতরে আসতেই বড় রকমের এক ধাক্কা খেল সে। ঈশা ফাহিমা খাতুনকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছে। কায়ান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে রক্ত ভেসে উঠছে। মা, তার মা এইখানে কি করছে? কায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। তার মাথায় যেন রক্ত উঠে গেছে। ফাহিমা খাতুন নিজের ছেলেকে ঠিক চিনলেন।
নাসরিন প্যান্টের পকেটে হাত ভরে বন্দুকটা শক্ত করে ধরল। ঈশার এই কাজ করা একদম ঠিক হয়নি। কায়ান ভয়ানক মানুষ, একবার পাগলামি শুরু করলে সবাইকে শেষ করে ফেলবে। ঈশা ফাহিমা খাতুনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার ধারণা, পুরুষ মানুষ যতই হিংস্র হোক, মায়ের সামনে সে পৃথিবীর সবচেয়ে দুর্বল। ঘরের সবার নিঃশ্বাস যেন শোনা যাচ্ছে। ঈশা ফাহিমা খাতুনকে নাস্তার টেবিলে বসালেন। তিনি কেন চুপ করে আছেন ঈশা জানে না। কায়ানকে দেখে ফাহিমা খাতুন কোনো প্রতিক্রিয়া দেয়নি। সে চুপচাপ নাস্তার টেবিলে বসলেন। ঈশা ঠিক তার পাশের চেয়ারে বসে তার সাথে গল্প শুরু করল। আচরণ এমন যেন ওরা কেউ কিছুই জানে না। ঈশা চায় কায়ান যেন তাদের দুর্বল না ভাবে। এই ভয়টা কায়ানের ভিতরে দিতেই ঈশা ফাহিমা খাতুনকে সামনে এনেছে। কায়ান চোয়াল শক্ত করে কিছুক্ষণ ঈশার দিকে তাকিয়ে রইল। তারপর সে উপরে উঠে গেল। ঈশা আর নাসরিন অবাক হয়ে কায়ানের চলে যাওয়া দেখছে। কি আশ্চর্য, লোকটা কোনো কথা বলল না। ঈশা ফাহিমা খাতুনকে নাস্তা দিয়ে নাসরিনের পাশে গিয়ে দাঁড়াল। নাসরিন ফিসফিস করে বলল, লোকটা কি এতই নিষ্ঠুর যে নিজের মাকে নিয়েও চিন্তা নেই? আমি বুঝতে পারছি না, কিন্তু কায়ান ওপরে গেল কেন? কি জানি, আপনি না বললে তো বুঝতেই পারতাম না উনি কায়ান। আল্লাহর কি আশ্চর্য সৃষ্টি! দুই ভাইকে এমনভাবে সৃষ্টি করেছেন, বোঝা মুশকিল কে আরহান আর কে কায়ান। আসলেই কি তাই? ঈশা আনমনে প্রশ্ন করল। এর মাঝেই কায়ান হনহনিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। তার পায়ের শব্দ যেন পুরো বাড়ি জানান দিচ্ছে। নাসরিন সতর্কতা অবলম্বন করল। তার দৃষ্টি সরু, কোনো সুযোগ দেওয়া হবে না। কায়ান হনহনিয়ে ঈশার সামনে এলো। ঈশার চোখে চোখ রাখতেই দেখল সে চোখে কোনো ভয় নেই, অথচ কায়ানের চোখে যেন আগুন জ্বলছে। ঈশা সেই অগ্নি চোখে চোখ তুলে তাকিয়ে আছে। কায়ান হাত বাড়িয়ে ঈশার কবজি শক্ত করে ধরতেই নাসরিন এগিয়ে এলো বন্দুক হাতে। কায়ানের দৃষ্টি এখনও ঈশার দিকে স্থির। নাসরিন বন্দুক হাতে দাঁড়িয়ে কাঁপছে, কারণ সে জানে গুলি চালাতে কায়ান দ্বিতীয়বার ভাববে না। নিজেকে খুব চালাক ভাবো, কিন্তু এই চালাকির মাসুল আজকে তোমাকে দিতে হবে। দাঁতে দাঁত চিপে নিচু স্বরে বলেই কায়ান ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর সে নাসরিনের দিকে তাকাল। ওকে আপনি কিছু করবেন না, ঈশা কঠিন গলায় বলল। ফাহিমা খাতুন ডাইনিং টেবিলে বসা, যার কোনো ধারণা নেই তার পিছনে কি কি হচ্ছে। তিনি যেন কোনো ঘোরে চলে গেছেন। কায়ান ঈশায় হাত ছেড়ে এবার তার কোমর শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এলো। ঈশার একদম মুখের কাছে এসে বলল, ঠিক আছে, কিছু করব না, কিন্তু একটা শর্ত। ঈশা দাঁতে দাঁত চিপে তাকিয়ে আছে। আবার শর্ত? অবশ্য আরহান আহমেদের ভাই তো তার মতনই হবে, সব কিছুতেই এরা শর্ত দেয়। কি শর্ত? ঈশা একটা ঢোক গিলে বলল, তোমার আমার সাথে আসতে হবে। এই কথা শুনে নাসরিন আর ঈশা দুজনেই চোখ বড় বড় করে তাকাল। নাসরিন চালাকি করে নিজের প্যান্ট থাকা এমার্জেন্সি বাটন প্রেস করতে চাইল, কিন্তু কায়ান সাথে সাথে দৃষ্টি নাসরিনের দিকে করল। পৃথিবী ছেড়ে যাওয়ার কি খুব শখ? মেয়েদের আমি মারি না, কিন্তু ছেড়েও দেই না। আর কি করি সেটা নিশ্চয় তুমি জানতে চাইবে না। নাসরিন সাথে সাথে পিস্তল ফেলে দিয়ে দুই হাত তুলে দাঁড়াল। কায়ানের দৃষ্টি আবার ঈশার দিকে স্থির হল। কায়ান ঈশার কানের পাশে চুল গুজে দিয়ে বলল, কি হলো, আমার সাথে নিজের ইচ্ছায় যাবে নাকি লাশ ফেলতে হবে? ট্রাস্ট মি, ওরা সবাই মিলেও একা আমার সাথে পারবে না। ঈশা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে তো তাকে যেতেই হবে এই লোকের সাথে। না যেতে চাইলে যদি সত্যি সত্যি গুলি করে? সে চায় না তার জন্য কারোর প্রাণ যাবে। আমাকে সাথে নিয়ে যেতে চাইছেন কেন? কায়ান নিজের কাজের কৈফিয়ত কাউকে দেয় না। তোমার কাছে বেশি টাইম নেই বলে কায়ান একদম নাসরিনের মাথায় বন্দুক তাক করতেই ঈশা ছটপট করে বলে, ওকে কিছু করবেন না প্লিজ, আমি রাজি। কায়ানের চোখে বিজয়ের হাসি। কায়ান সাথে সাথে ঈশাকে ছেড়ে দিয়ে নাসরিনকে জোরে একটা থাপ্পড় দিতেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঈশা চিৎকার করে উঠল, কি করলে এটা? নাসরিন, ওঠো। ঈশার চিৎকারে ফাহিমা খাতুন পিছনে ফিরল। তারপর উঠে এসে বলল, কি রে ছোট, তুই আবার দুষ্টুমি শুরু করেছস? কায়ান নিজের মায়ের কাছে এগিয়ে গেল। ঈশা জানে না তাদের মাঝে কি কথা হয়েছে। সে নাসরিনকে ডেকে তুলতে ব্যস্ত। কায়ান কিছুক্ষণ পর ঈশার সামনে এসে বলল,
কিছু হয়নি, একটু পরই উঠে পড়বে বলেই ঈশার হাত ধরে টেনে তুলল। উঠার আগেই তোমার আমার সাথে আসতে হবে বলেই ঈশার চোখে চোখ রাখল। ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়ে কায়ান ঈশার কাঁধে ইঞ্জেকশন পুশ করতেই ঈশা বিস্ময় নিয়ে কায়ানের দিকে তাকাল। এই সুন্দর চেহারায় থাপ্পড় দিতে ইচ্ছে করছে না, এত দয়া কায়ান এর আগে কখনো কাউকে করিনি। ঈশা পুরো কথা শোনার আগেই অচেতন হয়ে পিছনে হেলে পড়তেই কায়ান ঈশাকে কাঁধে তুলে নিল। কায়ান ঈশাকে নিজের পেন্ট হাউসে নিয়ে এলো। ঈশার জ্ঞান ফিরতে সময় লাগবে অনেক, তাকে যেই ড্রাগ দেওয়া হয়েছে তার প্রভাব কাটতে 12 ঘণ্টা সময় লাগবে। কায়ান ঈশাকে রুমে রেখে বাইরে দিয়ে আটকে দিল। কায়ানের বিশাল ড্রয়িং রুমে রুবান আর জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন শুধু তাদের প্রাণ যাওয়ার অপেক্ষা। কায়ান সোফায় এসে বসতেই তার পিছনের দাঁড়ালো 3 জন, মুখে কালো মাস্ক, পরনে কালো পোশাক। বলো, কি শাস্তি চাও তোমরা? বলতে বলতে সিগারেট ধরালো। স্যার, এইবারের মতন মাফ করে দিন, জিসান কাঁপা কাঁপা গলায় বলল। মাফ? অসম্ভব, এর শাস্তি পেতেই হবে। আমার মা আরহানের কাছে আছে বলে বেঁচে আছে, কিন্তু যদি কোনো শত্রুর হাতে পড়ত তাহলে আজকে তার মরদেহ দেখতে হতো আমাকে। কায়ান যেন গর্জন করে উঠল। সাহস কি করে পেলে আমার থেকে লুকানোর? স্যার, দয়া করে এইবারের মতন ক্ষমা করে দিন। জিসানের চোখে পানি, রুবান মাথা নিচু করে আছে, যেন তার মৃত্যু সে মেনে নিয়েছে। কায়ান নিজের পিছনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারীদের ইশারা দিয়ে বলল, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। দুজন 2 পাশ থেকে এসে জিসানকে শক্ত করে ধরে ফেলল। জিসান আকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু লাভ হল না। জিসানকে নিয়ে যেতেই রুবানের পায়ের নিচের থেকে মাটি সরে গেল, সে থর থর করে কাঁপছে। কায়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে মাফ করলাম রুবান, কিন্তু এটাই লাস্ট। রুবান অঝরে কেঁদে ফেলল। দূর হও আমার চোখের সামনে থেকে, কায়ান নির্লিপ্ত কণ্ঠে বলল। চলবে। রূপকথার শহর পর্ব 15। লেখিকা নবনী নীলা। নিজের মাকে এইখানে ফেলে রেখে কায়ান ঈশাকে নিয়ে পালিয়েছে কেন? সহকারী অফিসার অবাক হয়ে বলল। কারণ কায়ান নিজেকে বাঁচিয়েছে। ও মা এইখানে থাকলে তার কোনো ক্ষতি হবে না সেটা সে ভালো করেই জানে, তাই সে ঈশাকে বন্দি করে নিজেকে বাঁচিয়েছে। আরহান নিজের পিস্তলে গুলি ভরতে ভরতে বলল। আপনি ওর মা বলছেন কেন? উনি তো আপনারও মা। সহকারী অফিসারের কথায় আরহান ফাহিমা খাতুনের দিকে তাকালেন, যিনি নির্লিপ্তভাবে বাগানে হেঁটে বেড়াচ্ছে। আরহান জানে না তার কেমন অনুভব করা উচিত। যাদের সে এতদিন নিজের বাবা মা বলে জানত, আজ জানল তারা তার আসল বাবা মা নয়। আরহান এইসব অনুভূতি নিয়ে ভাবতে চায় না। তার এখন একটাই লক্ষ্য, ঈশাকে উদ্ধার করা। এইসব বাদ দিন, আপনি এই খানকার খেয়াল রাখুন, এইসব আপনার দায়িত্বে দিয়ে গেলাম বলেই নিজের টিম নিয়ে আরহান বেরিয়ে গেছে। ঈশা কোথায় আছে? আরহান তার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। ঈশার কাপড়ে আরহানের আদেশ মতন নাসরিন ট্র্যাকিং চিপ বসিয়েছিল, কিন্তু সেই চিপটি ঈশার সাথে নেই। তবে আশেপাশের যে কোনো লোকেশনে চিপটি ঈশার থেকে আলাদা হয়েছে বলে আরহানের ধারণা। ট্র্যাকিং চিপের লোকেশনে তারা পৌঁছে গেছে, কিন্তু ঈশা কোথায় তার খোঁজ মেলেনি। আরহানের টিমই রয়েছে সাহসী অফিসার রাহি, তারা সবাই মিলে চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ঈশা বন্দি রুমে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে যেই ড্রাগ দেওয়া হয়েছে তার রেশ এখনও কাটেনি। তাকে পাহারা দিচ্ছে কায়ানের লোকেরা। কায়ানের স্পষ্ট আদেশ, ঠিক 12 ঘণ্টা পর ঈশার শরীরে যেন আরেকটি ইঞ্জেকশন পুশ করা হয়। 12 ঘণ্টা হতে আর কিছুক্ষণ সময় বাকি, রাত অনেক গভীর হয়েছে। ঈশাকে পেন্টহাউস থেকে সরিয়ে অন্য একটা জায়গায় আনা হয়েছে, সবই কায়ানের প্ল্যান। সে জানে ঈশার জন্য আরহান এইখানে আসবেই, তাই কায়ান ইচ্ছে করে ট্র্যাকিং চিপটা এই বাড়ির আশেপাশে ফেলে রেখেছে। কায়ান বাড়িতে পৌঁছালো কিছুক্ষণ আগে, এতক্ষণে আরহানের চলে আসার কথা। ঈশার ইঞ্জেকশন পুশ করার সময় হয়েছে। কায়ান চায় না অতিরিক্ত মাথা ব্যথা নিতে, তাই এই ব্যবস্থা। এখন শুধু দেখার পালা আরহান এই প্রাণটাকে বাঁচাতে কি করে। পাশে থেকে একজন বলল, স্যার সময় হয়ে গেছে। কায়ান মাথা নাড়ল। ইঞ্জেকশনটা সে নিজের হাতে নিয়ে ঈশার অচেতন শরীরের পাশে বসে বলল, আফসোস, তোমায় বাঁচাতে তোমার হিরো এখনও আসেনি।
কায়ান ইনজেকশন পুশ করতে যাবে এমন সময় বাইরে বিরাট বিস্ফোরণ হল। জানলা দিয়ে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কায়ান দ্রুত উঠে দাঁড়াল। ইনজেকশনটা পাহারাদারের হাতে দিয়ে সে বাইরে গেল। পাহারাদার ঘড়ি দেখে নিল, সময় হয়েছে। তারপর ঈশার দিকে এগিয়ে যাবে সেই মুহূর্তে জানলার কাঁচ ভেঙে পড়ল। সে এক বিটকাট শব্দ, সঙ্গে ভেতরে ঢুকে পড়ল অফিসার রাহি। হাত তুলে দাঁড়া, রাহির কঠিন গলা। পাহারাদার হতভম্ব হয়ে গেল। তার হাতে থাকা ইনজেকশনটা মেঝেতে পড়ে ছিটকে গেল। রাহি এগিয়ে এসে সাথে সামনে থাকা লোকটার পায়ে গুলি করল। কাউকে কোনো সুযোগ দিবে না সে। লোকটা মেঝেতে যন্ত্রণায় ছটপট করতে লাগল। রাহি আর সময় নষ্ট করল না। ঈশা ডেকে তুলতে চেষ্টা করল, কিন্তু সে অচেতন। রাহি দ্রুত ঈশার নাড়ি পরীক্ষা করল। নিচে পড়ে থাকা ইনজেকশনটি হাতে তুলে দেখল তার আর কিছু বুঝতে বাকি নেই। রাহি তৎক্ষণাৎ কানে হ্যান্ডসেট লাগিয়ে বলল, স্যার, টার্গেট সিকিউরড, দ্রুত সাপোর্ট প্রয়োজন। আরহানের কণ্ঠ ভেসে এলো, ওয়েল ডান। জানলার পাশে যেই অফিসার আছে তার কাছে ঈশাকে তুলে দাও। রাহি জানে আর এক মুহূর্ত দেরি করলেই বিপদ। ঈশা অজ্ঞান, তবে শ্বাস চলছে, তাই তাকে দ্রুত নিরাপদে নিতে হবে। বাইরে ভীষণ গোলাগুলির শব্দ, আর ভেতর থেকে কারো একজনের গর্জন শোনা যাচ্ছে। রাহি ঈশাকে নিরাপদ জায়গায় পৌঁছে আবার ভেতরে এলো। তারপর আস্তে আস্তে খুব সাবধানে বাড়ির ভেতরে যেতে থাকল। কায়ান এখনও বাইরে যায়নি, তার লোকেরা শুধু বাইরে আছে। রাহি খুব সাবধানে করিডোর ধরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই এক কোণ থেকে কায়ানের এক লোক বেরিয়ে এলো। এই কে? রাহি এক সেকেন্ডও সময় নষ্ট করেনি। নিখুঁতভাবে তাক করে গুলি করল লোকটার দিকে। সে ছিটকে পড়ে গেল। দৌড়ে এগিয়ে গেল রাহি। ঠিক তখনই সামনে দেখতে পেল এক ছায়ামূর্তি, অন্ধকারে দাঁড়ানো, হাতে বন্দুক। রাহি একটু বিভ্রান্ত হয়ে গেল। আরহান? কিন্তু না, পরক্ষণেই হাতের ট্যাটু দেখে বুঝে ফেলল এ আরহান না। ঈশাকে উদ্ধার করেই অ্যাম্বুলেন্সে আনা হল। আরহান কায়ানের লোকেদের দৃষ্টি নিজের দিকে নিতেই সংঘর্ষের একদম সামনে ছিল সে, যেন পিছন থেকে রাহি ঈশাকে উদ্ধার করতে পারে। ঈশাকে উদ্ধারের খবর পেয়েই আরহান সাথে সাথে অ্যাম্বুলেন্সে ছুটে গেল। ঈশার অচেতন দেখে সে নির্বাক হয়ে গেল। আরহান খেয়াল করল তার হার্টবিট বেড়ে গেছে। সে ধীরে ধীরে ঈশার পাশে এসে বসল। হাত বাড়িয়ে ঈশার গলার পাশে হাত রাখতেই তার হাত যেন একটু কেঁপে উঠল। আরহান পালস দেখল, একটা হালকা স্পন্দন। কোনো কিছু না ভেবে আরহান ঝুঁকে এসে ঈশার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঈশার গালে হাত রেখে বলল, আই এম সরি, আমি বলেছিলাম তোমার ছায়া পর্যন্ত কাউকে পৌঁছাতে দিব না, কিন্তু আমি কথা রাখতে পারিনি। এমনটা আর কখনো হবে না। যে তোমার এই অবস্থা করে ওকে আমি ছাড়ব না, রুদ্ধশ্বাস নিয়ে বলল আরহান। আরহান নিজের অনুভূতি গুছিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে দ্রুত ঈশাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল। আরহান ঈশার সাথেই ছিল, ঈশার হাত শক্ত করে ধরে রেখেছে সম্পূর্ণ সময়। কায়ান ঠান্ডা চোখে রাহির দিকে তাকিয়ে আছে, তার হাতে বন্দুক ছিল। কায়ানের লোকেরা সাথে সাথে এগিয়ে যেতেই কায়ান হাতের ইশারায় ওদের পিছনে যেতে বলল। কায়ান অবাক চোখে মেয়েটিকে দেখছে। মেয়েটির চোখে মুখে কোনো ভয় নেই, কি সাহসের সাথে তার দিকে বন্দুক তাক করে রেখেছে। সাহস দেখানো ভালো, কিন্তু এত সাহস দেখিও না যা তোমাকেই ডুবিয়ে দিবে। রাহি ভয় পেল না মোটেও, দৃষ্টি তীক্ষ্ণ করে বলল, তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমার পথে যারা বাধা হবে প্রত্যেককে সরিয়ে ফেলা, বলেই কায়ান একদম রাহির বন্দুকের সামনে গিয়ে দাঁড়াল। দুজনের চোখে চোখ পড়ল। রাহি বন্দুক একদম কায়ানের কপালে রেখে বলল, তোমার শেষ একদিন না একদিন হবেই, এটা শুধু সময়ের অপেক্ষা। কায়ান হাসল, তারপর হাত বাড়িয়ে বন্দুকটা ধরতেই রাহি কঠিন গলায় বলল, একদম চালাকি করবে না, আমি কিন্তু গুলি করব। কায়ান ঠান্ডা হাসল, এক ঝটকার বন্দুকের নল ওপরের দিকে ঘুরিয়ে ট্রিগার টিপে একে একে সব গুলি ফাঁকা করে দিল। তারপর বলল, দেখলে, শুধু সাহসে কাজ চলে না, বুদ্ধিও লাগে। তারপর পিছন থেকে রাহির দুই হাত চেপে ধরে আটকে ফেলল। রাহি ছটপট করতে থাকল, কিন্তু লাভ হল না। কায়ান তার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কি নাম তোমার? বলেই রাহির চোখের দিকে তাকালো। রাহি রক্ত চোখে তাকালো, দাঁতে দাঁত চিপে বলল, এর ফল কিন্তু ভালো হবে না। কায়ান কোনো উত্তর দিল না। রাহির ইউনিফর্মের দিকে তাকিয়েই তার নাম কার্ড দেখে বলল, রাহি, রাইট। তারপর নিজের লোকেদের দিকে তাকিয়ে বলল, বাইরে জানিয়ে দাও আমার মাকে আমার কাছে ফেরত দিতে হবে, এবং তাকে নিয়ে আসবে অফিসার আরহান নিজে। যতক্ষণ না আনছে অফিসার রাহি আমার জিম্মি থাকবে। হ্যাঁ সাহা, চলবে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।